তো আমরা শুরু করি খেলা দিয়ে। যেহেতু খুব সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে। আমরা বাংলাদেশের মানুষ, ভারতীয় ক্রিকেট সংস্থা এবং আইসিসির যে নগ্ন হস্তক্ষেপ বাংলাদেশের ক্রিকেটের উপরে দেখেছি। বাংলাদেশ ক্রিকেটের একটা কালো অধ্যায়ই চলছে বলবো। সেই জায়গাতে সবশেষ আপনাদের এই যে বাংলাদেশ বিশ্বকাপে যাওয়া হলো না, এটার সবশেষ অবস্থাটা কি? আপনাকে ধন্যবাদ আজকে স্পেশাল এডিশনে আমাকে ডাকার জন্য। আর আমরা আমরা অপ্রিয় তুমি কোথায় 25 বছর শেষ 26 বছর বললো, আপনাকে ধন্যবাদ জিনিসটা মনে রাখার জন্য। আর আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ বা সব ধরনের ক্রিকেট নিয়ে ভাবি, যেহেতু ক্রিকেট সংস্থা বিসিবি, আমাদের কাজই হচ্ছে ক্রিকেট অপারেশন চালানো। তো সেক্ষেত্রে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে এবং শ্রীলঙ্কায়, সেখানে বাংলাদেশ টিম নিরাপত্তা ইস্যুতে অংশগ্রহণ করছে না। এবং কেন নিরাপত্তা ইস্যুতে অংশগ্রহণ করছে না সেটা আমরা অতীতেও ব্যাখ্যা দিয়েছি, প্রয়োজনে আজকে আমরা আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো, প্রশ্নের উপর ডিপেন্ড করে। জি, তো মানে আমাদের বাংলাদেশের মানুষ যে বিষয়টা আমার মনে হয় সবচেয়ে বেশি জানতে চায়, এই যে ভারতের সাথে আপনাদের যে কথাবার্তাগুলো হচ্ছিল তাদের দিক থেকেও কিছু, আপনাদের বেশ কয়েকটা মিটিংও হয়েছে। সেখানে কি ধরনের আলোচনা হয়েছে? ভারত আসলে কি চাইছিল? প্রথমত আমাদের আইপিএল এ মুস্তাফিজ ইস্যু নিয়ে আমাদের যে একটা অপমানজনক ঘটনা সেখানে ঘটে গেল, এবং যে আঘাতটা এসেছে বাংলাদেশের এবং বাংলাদেশি মানুষের আত্মমর্যাদার প্রশ্নে একটা বিশাল আঘাত ছিল, সেটা আমাদের দেশের মানুষ মেনে নেয়নি, আমরাও মেনে নেইনি। তো একজন প্লেয়ারের নিরাপত্তা ইস্যুতে তাদের যে উগ্রবাদী গোষ্ঠীগুলো হুমকি মাথায় রেখে বা মনে নিয়ে ভারত আমাদের মুস্তাফিজকে খেলতে দেয়নি আইপিএল, এবং যেটা সে নিজেও যায়নি, তাকে অপশনে তোলা হয়েছে, তারপর সে সেখানে খেলার জন্য ডাক পেয়েছে এবং তাকে বহিষ্কারও করা হয়েছে সেখান থেকে। এটা ছিল ইনসাল্টিং, এবং সেটার উল্লেখ ছিল একটা প্লেয়ার নিরাপত্তা ইস্যু নিয়ে। তো নিরাপত্তা যখন একজন প্লেয়ারকে দিতে পারে না, তখন আমাদের প্রশ্ন আসছে স্বাভাবিকভাবেই যে আমাদের যে বিশাল কন্টিনজেন্ট যাবে খেলাটা দেখতে, শুধুমাত্র 15 জন প্লেয়ার 25 জন টিম মেম্বার নয়, এখানে বাংলাদেশে অনেক বড় মিডিয়া পার্ট আছে, অনেক বড় দর্শক সার্কেল আছে, অনেক সংগঠক যাবেন, অনেক মানুষজন যাবেন খেলাগুলো দেখতে। তো সেক্ষেত্রে গত কয়েক দিনের বা কয়েক মাসের তাদের যে কর্মকাণ্ড, সেখানে দেখছি বাংলাদেশ সন্দেহে পিটিয়ে তারা লোকাল মানুষকে মেরে ফেলছে এবং বাংলাদেশিদেরকে হেনস্থা করছে। তো এরকম অবস্থায় আমাদের সাংবাদিক বা আমাদের অফিসিয়ালস কিংবা আমাদের দর্শকদের নিরাপত্তার জন্য আমরা বলেছি যে আমরা অবস্থান স্পষ্ট করেছি, নিরাপত্তা ইস্যুতে ভারত যাওয়া আমাদের জন্য ঠিক হবে না। পরবর্তীতে সরকার এটা টেক ওভার করে। সরকারের কাছে যখন আমাদের আবেদনটা যায় যে আমরা এই ইস্যুতে একটা সমস্যায় আছি, কারণ আপনারা জানেন যে আমরা যদি সিদ্ধান্ত নিয়ে আমরা ভারতে খেলতে যাব, সেক্ষেত্রে গভর্নমেন্টের একটা জিও লাগবে, একটা অথরিটি লাগবে আমাদের, যে আমরা অনুমতিটা লাগবে আমাদের ইন্ডিয়া গিয়ে খেলতে। তো সেই অনুমতিটা দেওয়ার ক্ষেত্রে তখন গভর্নমেন্টের 4টা ডিপার্টমেন্ট, আইন, ক্রিয়া, তথ্য এবং পররাষ্ট্র, এই 4টা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল, এবং তাদের গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিল যে বাংলাদেশ টিমের ক্রিকেট খেলতে যাওয়া উচিত হবে না ভারতে, কিন্তু আমরা বিশ্বকাপ খেলতে চাই এবং সেটা হতে হবে শ্রীলঙ্কায়, যেটা অতীতে হয়েছে। তো এই সমস্ত সমাধানগুলি বা সমস্যাগুলির সমাধানে হস্তক্ষেপ করেছে, আমি বলবো যে সরকার তাদের দায়িত্ব পালন করেছে। আপনারা জানেন বাংলাদেশে সামনে একটা নির্বাচন আছে এবং ওখানে একটা নির্বাচন চলছে। তো আমরা এই অস্থিতিশীল মোমেন্টে একটা তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট এখানে কাজ করছে, যে ইন্টারিম গভর্নমেন্টের কাছে মনে হয়েছে তারা তাদের সিকিউরিটি রিজনে আমাদের খেলতে না যাওয়া উচিত। সেক্ষেত্রে গভর্নমেন্ট স্বপ্রণোদিত হয়ে প্রথমে আইপিএল এর সম্প্রচার বন্ধ করেছে, তারপরে গিয়ে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা, আমাদের যারা জার্নালিস্ট যাবেন, যারা আমাদের দর্শক শ্রোতা যাবেন, তাদের নিরাপত্তা ইস্যুতে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আমরা ভারতে খেলতে যাবো না, আমাদের বিকল্প ভেন্যু লাগবে। তো সেটা নিয়ে আইসিসির সাথে আমাদের চিঠি চালাচালি হয়েছে, আমরা আইসিসি কে বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তীতে আইসিসি সেটা মেনে নেয়নি, এবং আমরাও মেনে নিয়েছি যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি না, এবং আমরা কোনো আইনগত পদক্ষেপ সেখানে নেইনি। আমরা সিদ্ধান্তটা মেনে নিয়েছি আমাদের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে, যেহেতু সমস্যাটা একটা ভেন্যু নিয়ে, সারা পৃথিবী নিয়ে নয়। তো সেক্ষেত্রে আমরা এটার কোনো আরবিট্রেশন যাওয়ার কোনো প্ল্যান আমরা করিনি এবং সিদ্ধান্তও নেইনি। না, কিন্তু সেই বৈঠকগুলোতে নিশ্চয়ই আপনারা তাদের কাছে নিরাপত্তা চেয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করার কথা তো অবশ্যই বলেছেন। আপনারা তো এটা বলেন নাই যে আমরা যাচ্ছি না। তোমরা যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারো, আমরা যেতে চাই। সেই ক্ষেত্রে ভারত সরকার বা আইসিসি তারা কি কোনো জবাব দিয়েছে আপনাদেরকে?
না, তাদের কাছে মনে হয়েছে ওখানকার নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণ ভালো আছে এবং আমাদের যাওয়া উচিত। আমরা ভুল করছি না গিয়ে, কিন্তু আমাদের মনে হচ্ছে আত্মমর্যাদার প্রশ্ন এবং নিরাপত্তার প্রশ্নে আমাদের যাওয়া উচিত না। এই কনফ্লিক্টটাতে আমাদের আসলে যাওয়া হয়নি। কিন্তু আমরা যে বিকল্প ভেন্যুর কথা বলেছিলাম, আমরা তো খেলতে চাই ওয়ার্ল্ড কাপ। আমাদের অনেক প্লেয়ারের জীবন আছে যারা প্রথমে ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ খেলবে, টি-20 ওয়ার্ল্ড কাপ, যাদের হয়তো মিশন ভিশন ছিল, তারা ছোট থেকে বড় হয়েছে। এই খেলোয়াড়দের স্বপ্ন থাকে যে ওয়ার্ল্ড কাপ খেলবো, বড় আসরে ক্রিকেট খেলবো, নিজেকে মেলে ধরবো, নিজের পারফরমেন্স দেখাবো। তো সেখানে সেই দিক থেকে বিবেচনা করে আমরা আসলে খেলতে চাইছিলাম ওয়ার্ল্ড কাপটা। এবং এটা তো একটা ইভেন্ট, এই ইভেন্ট গুলো 2 বছর পর পর অনেক রকম ইভেন্ট হয়, টি-20 ওয়ার্ল্ড কাপটা সেরকম একটা ইভেন্ট। তো সেই ইভেন্টের জন্য আমাদের প্লেয়ারদেরকে যদি বাই চান্স কোন রকম স্যাবোটাজ হয়ে যায়, হতে পারে, এটা হয়, আমরা বাংলাদেশে নিরাপদ না, ওখান থেকে মানুষজন সেখানে মেরে আবার ওখানে চলে যায়। এবং ভারতে প্রচুর পরিমাণে পতিত সরকারের একটা অনেক লোকজন সেখানে আছে যারা হিংস্রতা জন্য মোটামুটি প্রমাণিত হয়ে তারা হিংস্র, এবং তাদের কাছে আমাদের ওখানে যাওয়াটা নিরাপদ না। এবং আমার 3টা খেলাই কলকাতায়, তো কলকাতায় থাকার কারণে আমরা আসলে স্বাভাবিকভাবে আমাদের প্লেয়ারদের নিরাপত্তা ইস্যুতে আমাদের যেমন ভিসা একটা সমস্যা, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন একটা সমস্যা, তো দর্শকদের ভিসা সমস্যা। তো এত বড় একটা কন্টিনজেন্ট, অনেকগুলো সমস্যা এত দ্রুত সমস্যা দূর করা সম্ভব না। এইসব ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছে। বাট আমরা সবসময় প্রস্তুত ছিলাম। আমরা যদি কালকেও যদি বলে আমরা শ্রীলঙ্কা খেলবো, আমাদের ভেন্যু শ্রীলঙ্কা দিয়েছে, আমরা কালকেও খেলতে প্রস্তুত, সেক্ষেত্রে আমাদের কোনো না নেই। এরপর থেকে কি কোনো চাপে আছেন? যেটা বলা হচ্ছিল বিভিন্ন ভাবে বলা হচ্ছিল যে আপনারা এই ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছেন। আপনাদের বোর্ডের কিছু, কিছু পরিচালক এবং প্রেসিডেন্ট যিনি আছেন, সবার বিরুদ্ধেই নানান ধরনের অভিযোগ হচ্ছিল। এই বিষয়গুলো নিয়ে কোনো চাপে আছেন কিনা? না, চাপ না। আমরা আসলে যখন আজকে বোর্ডের বয়স প্রায় 100 দিন প্লাস, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বিভিন্ন রকম চাপে পড়েছি, এবং সেই চাপগুলো কেন আসছে, সেই হুম। চাপগুলি কারা তৈরি করছে এবং কি উদ্দেশ্যে চাপগুলি তৈরি করছে, সেগুলো আমরা মোটামুটি আমরা একটা কনক্লুশনে এসছি যে এই কারণে তারা আমাদেরকে ডিস্টার্ব করছে বা আমরা ডিস্টার্ব হচ্ছি। কিন্তু বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হওয়ার মতো কোনো ইস্যুতে নেই, কারণ আপনারা জানেন গত 53 বছর বাংলাদেশের ক্রিকেটের সমৃদ্ধি কিন্তু আসছে 2006-7 সালের পর থেকে। মানে এটার এর আগ পর্যন্ত কিন্তু আমাদের প্লেয়ার ওই রকম ফ্যাসিলিটিস পেত না। আইসিসি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে আমাদের ওইরকম ট্যুর ছিল না। তো হুম। আমাদের ভবিষ্যতে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের মতো দলগুলো বাংলাদেশে আসবে। অনেকে প্রচার করার চেষ্টা করেছিল তাদের। এখানে তো আসলে এজেন্টেরও কিছু ইস্যু থাকে। মনে করেন আমরা দেশপ্রেমিক বা মানুষ হিসেবে আমাদেরকে পরিচয় দিতে পছন্দ করি, আমাদের খেলোয়াড় দেশপ্রেমিক হিসেবে তাদেরকে পরিচয় দিতে পছন্দ করে। কিন্তু এর মধ্যে এমন কিছু লোকজন ঢুকে গেছে যারা হয়তো অন্য একটা দেশে পারপাস সার্ভ করে, বা আমাদের এখানে অসন্তোষ তৈরি করার জন্য, ঝামেলা তৈরি করার জন্য তারা বিভিন্ন রকম কল্পকাহিনী তৈরি করে, এবং এবং তাদের একটা মতামত প্রকাশ্যেই প্রকাশ করছে, যেটার কোনো মানে রাগ ঢাক না রেখেই তারা কথাগুলি বলছে। তো আমাদের কাজের ক্ষেত্রে এগুলো খুব হ্যান্ডিয়ারেন্স হয়ে যাচ্ছে রীতিমতো। কেন? আমরা যেই কাজটা করার জন্য বিসিবিতে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশের ট্রিপল সেঞ্চুরি ভিশন। আমাদের বোর্ডের সিদ্ধান্ত যেটা হচ্ছে, প্রথম হচ্ছে 100% ট্রাস্ট, বিশ্বাসটা স্থাপন করতে হবে আমাদের। দ্বিতীয়ত হচ্ছে আমাদের পারফরমেন্সটাকে অনেক ডেভেলপ করতে হবে, এবং ট্রিপল সেঞ্চুরি, থার্ড সেঞ্চুরি হচ্ছে আমাদের দেশের সর্বত্র ক্রিকেটটাকে পৌঁছানো, যেটা ডিসেন্ট্রালাইজের মাধ্যমে আমরা অলরেডি সারা বাংলাদেশে কাজ শুরু করেছি। আপনি লক্ষ্য করবেন যে শুধুমাত্র এই টি-20 ওয়ার্ল্ড কাপ বা ন্যাশনাল টিম কিংবা সিলেট, ঢাকা, চট্টগ্রাম নিয়েই কিন্তু আসলে এই খেলাগুলি ঘুরপাক খাচ্ছে, কথাবার্তাগুলি ঘুরপাক খাচ্ছে। অথচ আমাদের ক্রিকেটের মূল যে ভিত্তি, সেটা হচ্ছে আমাদের আহ, ঢাকা লিগ, জেলা লিগ, এবং আমাদের বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্ট, তারপর আমাদের টাইগার ক্রিকেট বা টাইগার ক্রিকেটের জন্য 20 থেকে 23-এর যে টুর্নামেন্টগুলি, সেগুলির কোনো ফোকাস কিন্তু আপনারা কোনো পত্রিকা বা কোনো ম্যাগাজিনে বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে পাবেন না। তারা শুধুমাত্র ঢাকা স্টেডিয়াম কেন্দ্রিক নিউজ বা বড় বড় ফ্লাড লাইটের ঝলমলে আলো যে আসরগুলি হয়, তো এটা তো আসলে মূল ক্রিকেট না। এই যে এখন বাংলাদেশে চলছে আপনার অনূর্ধ্ব 18 ফাইনাল রাউন্ড কক্সবাজারে, অনূর্ধ্ব 16 ফাইনাল রাউন্ড চলছে, অনূর্ধ্ব 14 জোনাল রাউন্ড চলছে, এবং অচিরে শুরু হচ্ছে অনূর্ধ্ব 12। শুরু হবে মাদ্রাসা ক্রিকেট, শুরু হবে ইংলিশ মিডিয়াম ক্রিকেট, শুরু হবে ছিন্নমূল এবং সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে ক্রিকেট, যেটা আমরা চাচ্ছি পুরো ক্রিকেটটাকে আমাদের শিশুদের মধ্যে, আমাদের আপকামিং জেনারেশনের মধ্যে ছড়িয়ে দিতে, যেটার কারণে তাদের মনে একটা ডিসিপ্লিনের জন্ম দিবে, যে ডিসিপ্লিনটা হচ্ছে বেসিক্যালি ক্রিকেটের মূল স্তম্ভ। এই ডিসিপ্লিনটা সে প্লেয়ার হতে পারুক বা না পারুক, একটা ভবিষ্যতে যখন সে দাঁড়াবে, একটা জায়গায় দাঁড়াবে, তখন ডিসিপ্লিনটা তার জীবনে কাজ করবে, যেটা ক্রিকেট খেলা শুধুমাত্র একটা খেলা না। এটার ভিতরে অনেক কিছু আছে যেটা আপনার জীবনকে গড়তে সুবিধা দিবে। যেমন আমি প্লেয়ার ছিলাম, আমি প্লেয়ার হতে পারিনি, কিন্তু আমি ক্রিকেট মাঠে যে ডিসিপ্লিনটা, সেটা আমার ব্যক্তি জীবনে কাজে লেগেছে। তো আমরা চাচ্ছি যে আমাদের
সোসাইটিতে যে কিশোর গ্যাং কালচার কিংবা প্রচুর ড্রাগ এডিক্ট বা 83 লক্ষ ড্রাগ এডিক্ট আমাদের বাংলাদেশে আছে। তো এই জিনিসগুলো থেকে আমাদের নতুন প্রজন্মকে বা তরুণ প্রজন্মকে বের করে নিয়ে আসার টেন্ডেন্সিতে আমাদের এই ক্রিকেট প্রোগ্রামগুলি করা, যেখানে আপনার সারা দেশে খেলাধুলা হবে, বাচ্চারা তাদের গার্ডিয়ান সহ মাঠে যাবে, তারা অন্যান্য পথ যেগুলো ভালো না সেখান থেকে তারা ফেরত আসবে এবং মাঠে মনোযোগ দিবে। আপনি জানেন যে ডিসিপ্লিনটা হচ্ছে ক্রিকেটের মূল ভিত্তি এবং সেই ডিসিপ্লিনটা দিকে আমরা নজর দিচ্ছি। আর যে বিশ্বাসযোগ্যতা বা প্রবলেম গুলো বলছেন, বাংলাদেশের প্রথম সারির পত্রিকা যেগুলা মনে করেন দৈনিক প্রথম আলোর পত্রিকা যদি বুলবুলের কার্টুন নিয়ে বুলবুলের কার্টুন তৈরি করে, আমার বিসি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের কার্টুন তৈরি করে তারা নিউজ ছেপেছে উনি ওয়ান ওয়ে টিকিট নিয়ে অস্ট্রেলিয়া চলে গেছেন, বাংলাদেশে হায় হায় অবস্থা। ডেইলি সান নামে একটা পত্রিকা আছে, ইংলিশ পত্রিকা, জাতীয় দৈনিক, তারা তো রীতিমতো ডিক্লারেশন দিয়েছে গভীর রাতে আমিনুল ইসলাম বুলবুল ওয়ান ওয়ে টিকিট নিয়ে চলে গেছে। আবার কয়েকদিন আগে দেখলাম আপনার এটা সব নাম গন্ধহীন চ্যানেল এগুলি, যেগুলোর কোনো ভিত্তি আমরা খুঁজে পাই না, সেখানে বলা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল বিপিএল এ ম্যাচ গড়া পেটায় জড়িত। তো এই ধরনের ভুয়া নিউজ গুলা বা বিভ্রান্তি তৈরি নিউজ গুলা মানুষের মনে কিন্তু একটা ভাবান্তর সৃষ্টি করে, মানুষের মনে নেগেটিভিটি তৈরি করে। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ক্রিকেটটাকে এগিয়ে নিতে, কিন্তু ক্রিকেটের আশেপাশে আনুষঙ্গিক যে ডিস্টারবেন্স গুলো আছে সেগুলো আমাদের কাজকে ডিস্টার্ব করছে, ভবিষ্যতে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এই জন্য আমাদের বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং আমরা এগুলো ফেস করার চেষ্টা করছি। আপনি জানেন আমাদের ক্রিকেটটা যখন আমরা বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা গত 17 বছর যে বোর্ডটা চলেছিল সেই বোর্ডের অনেক রকম অনিয়ম, ত্রুটি, দুর্নীতি আমরা আমাদের সামনে আস্তে 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 আসছে, যেগুলো আমরা আস্তে আস্তে প্রকাশ করবো, সেগুলো ফাইলগুলি আস্তে আস্তে আমাদের কাছে আসছে। তো আমরা বিশ্বাস করি এবং বুঝে গেছি যে গত 17 বছর যে বোর্ডগুলো ছিল সেই বোর্ডের বৈধতা। আচ্ছা ভাই, এটা কি একটু মোটা দাগে কি একটু বলা যায় যে মানে কি কি বিষয়গুলো নিয়ে? আমরা শুনেছি যে আপনাদের এখানে নাকি ডাব কিনতে পাওয়া যায় 18,000 টাকা দিয়ে, তারপরে অনেক কিছু শুনেছি। মানে একটু মোটা দাগে কিছু বিষয় বলা যায় যেগুলো আপনারা অলরেডি, যেমন আমি 2-3টা বিষয় আমার মাথায় এসেছে, আমি শুনেছি গল্পে। আমাদের অডিট টিমের যখন বসে, অডিট টিম তো আমার কাজ না, আমার কাজ হচ্ছে ক্রিকেট ডেভেলপমেন্ট এবং এজ গ্রুপ। তো আমাদের কানে এসছে বাংলাদেশে একটা নর্মাল খেলা যেখানে আমাদের লোকাল প্লেয়াররা খেলবে তাদের টুর্নামেন্টে, সেখানে একটা ম্যাচে বিগত দিনগুলোয় 80,000 টাকার ডাব কিনা হয়েছে একটা ম্যাচে। তো একটা ম্যাচে যদি 22 জন প্লেয়ার খেলে, তাদের টিম স্কোয়াড থাকবে সর্বোচ্চ 30 জনের, তো সেখানে 80,000 টাকার ডাব কিভাবে খায় সেটা একটা প্রশ্নবিদ্ধ। তো আমাদের নাজমুল ইসলাম ভাই কিন্তু ওই কথাটাই বোঝানোর চেষ্টা করেছেন, পরবর্তীতে যেটাকে অপব্যাখ্যা দেওয়া হয়েছে। তারপরে মনে করেন ছোটখাটো ইস্যুগুলো বলি, যেগুলো বড়গুলো যেহেতু অথেন্টিক হতে হবে, দলিল দালিলিক থাকতে হবে। যেমন মাইক্রোবাস ভাড়া, আমাদের মাইক্রোবাসের বিশাল বহর আছে যেটা বিসিবির কাজ করে, সেখানে দীর্ঘদিন ধরে একটা সিন্ডিকেট কাজ করছে। আপনি যদি নওগাঁ থেকে নাটোর যান, যে মাইক্রোবাসের ভাড়াটা হওয়া উচিত 5,000, 5,500, 6,000 টাকা, সেই মাইক্রোবাসের ভাড়াটা ধরা হচ্ছে 16,000, 16,500 টাকা। তো এটা একটা টাকার একটা দুর্নীতির মচ্ছব যেটা আমরা বলতে পারি। তো এই ধরনের ছোট ছোট কিছু এক্সাম্পল আপনাকে দিলাম, পরবর্তীতে এই মাটির ইস্যু আসবে বা টিকেটিং এর ইস্যু আসবে বা আমাদের 17 বছরে বিসিবির ভিতরে থাকা যেই পুরোনো লোকগুলো আছে, আমরা একটা বোর্ড মিটিং করতে পারি না, মুহূর্তের মধ্যে খবরটা বাইরে চলে যায়। এমনকি আমাদের বোর্ডের বাইরে গিয়ে পিছন দিক দিয়ে দেখতে হয় কেউ শুনছে কিনা, সাউন্ড প্রুফ, তারপরেও আমাদের এই সন্দেহ থাকে। তো অর্থাৎ আমরা শুরু থেকেই এমন একটা চ্যালেঞ্জের মধ্যে আছে, যেটা হচ্ছে আমাদেরকে তারা এই বোর্ডে থাকতে দিচ্ছে না বা থাকতে দিচ্ছে না কেন জানেন? সেটা হচ্ছে অতীতের যে ঘটনাগুলো সেগুলো ধামাচাপা দেওয়ার জন্য এই বোর্ডটা তাদের জন্য খুব হুমকি স্বরূপ হয়ে গেছে। এই বোর্ডটা না থাকলে অতীতের ঘটনাগুলো ধামাচাপা দেওয়া যাবে এবং তারা সেই চেষ্টাও করেছে। এবং আর মোটা দাগে যদি বলেন, অতীতে যে ফ্যাসিস্ট ছিল তাদেরকে পুনর্বাসন করার জন্য আমাদের বর্তমানের যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, বিপ্লবটা হয়েছে এবং বাংলাদেশের নতুন বাংলাদেশের যে সম্ভাবনা নিয়ে ইন্টারিম সরকার গঠন করে চলছে, সেখানে আমাদের ক্রিকেটটাকে ডিস্টার্ব করার জন্য বা আমাদের এই বোর্ডটাকে সরিয়ে ফেলার জন্য আপনারা বিভিন্ন কমেন্ট শুনেছেন। কেউ বলছেন অবৈধ, কেউ বলছে ক্ষমতায় আসলে এই বোর্ড নতুন করে গঠন করা হবে। এগুলো কোনো ভিত্তি আসলে আমরা খুঁজে পাইনি। কারণ একটা ইলেকটেড বডি যখন কাজ শুরু করে তখন বাইরে থেকে 25 জন ডিরেক্টর কাজ করছেন, একজন রিজাইন করেছেন তার ব্যক্তিগত কারণ দেখে, তার বাবার অসুস্থতা দেখে, বাকি 24 জনই কাজ করছেন। তো সে সমস্ত কথাবার্তাগুলোকে মিডিয়াতে যেভাবে আসে এবং তারা যেভাবে দাম্ভিকতার সাথে কথা বলে, তো তাদের যে অতীতের ভূমিকা এবং 24 জুলাইয়ের বিপ্লব পরবর্তী সময়ে যেই
ঘটনাগুলি আমাদের সামনে আসছে যে ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করা এবং তাদেরকে নিয়ে নতুনভাবে মডেল তৈরি করা, তাদের পুরনো কাজগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য রানিং কিছু লোকজন তাদেরকে প্যাট্রোনাইজ করছে, তাদেরকে বিক্ষুব্ধ করছে বা তাদেরকে উস্কানি দিচ্ছে এবং মিডিয়াকে ফলস ইনফরমেশন দিচ্ছে, মিডিয়াকে যা তা বলে যাচ্ছে, সেগুলো নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। তো সব মিলিয়ে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের আসলে এখন যে কাজগুলি করা দরকার সেটা হচ্ছে প্রথম হচ্ছে জুয়া থেকে ক্রিকেটকে সুরক্ষা করা, এক নাম্বার। দুই হচ্ছে উচ্চমানের পারফরমেন্স নিশ্চিত করা আমাদের প্লেয়ারদের, সংগঠকদের, কোচদের, স্কোরারদের, আম্পায়ারদের যারা সংযুক্ত গ্রাউন্ডস এর, ফ্যাসিলিটিস এর, লজিস্টিক্স এর। তারপর সংযোগ গড়ে তুলতে হবে আপনার পুরা জেলা টু জেলা, উপজেলা থেকে সব খেলোয়াড়রা যেখানে খেলতে চায় একাডেমি গুলা, সেখানে তাদেরকে মূল হারমোনিতে নিয়ে আসা কেন্দ্রীয়, এবং তাদের এই লোকাল যে খেলাগুলি হয় সেগুলাকে সেন্ট্রালি যেন মনিটর করা যায়, প্যাট্রোনাইজ করা যায়, সেই লক্ষ্যে কাজ করা। আর বিসিবি কে 4 নাম্বার, বিসিবি কে একটা বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে তৈরি করার জন্য আমরা কাজ করছি। আপনারা জানেন আমাদের প্রেসিডেন্ট আমরুল ইসলাম বুলবুল দীর্ঘদিন তিনি আইসিসিতে বিভিন্ন পর্যায়ে চাকরি করেছেন, বিভিন্ন দেশে ক্রিকেট ডেভেলপমেন্টে তিনি কাজ করেছেন এবং তিনি সফল হয়েছেন। তিনি কিন্তু তার চাকরি ছেড়ে দিয়ে বিনা বেতনে বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন এবং তিনি একজন সফল ক্রিকেটার ছিলেন, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কোনো কথা নেই। এই সমস্ত জিনিসগুলো এত ভালোভাবে পাওয়ার পর যখন ধোঁয়াশা তৈরি করা হয়, তখনই আমাদের কিছু পদক্ষেপ নিতে হয়েছে ওই জিনিসগুলোকে লক্ষ্য রেখে। আমরা শুনেছি যে আপনাদের নাকি ঢাকা থেকে এই ফতুল্লাতে যেত আগের যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন পাপন, তিনি হেলিকপ্টারে যেতেন। তারপরে আপনাদের সাবেক একজন ক্রিকেটার যিনি বোর্ডের পরিচালক ছিলেন, তিনি বিভিন্ন সময় খেলার আপনার প্লেয়ারদের সাথে বিভিন্ন দেশে যখন টুর্নামেন্ট হতো সেখানে যেতেন এবং অনৈতিকভাবে, অবৈধভাবে তিনি বোর্ডের টাকা খরচ করতেন এবং সেটার সংখ্যা আমি কিছুদিন আগে আমার ফেসবুকেও করেছিলাম যে বিষয়গুলো প্রায় 2,58,00,000 টাকার মতো খরচ। আমার মনে হয় নামটা বললে আপনার জন্য বলতে সুবিধা হবে। নাজমুল, সরি, মাহমুদ, ওনার নাম কি? সুজন, খালেদ আচ্ছা, মাহমুদ, হ্যাঁ। খালেদ মাহমুদ সুজন। তো উনার বিরুদ্ধে এসব অভিযোগগুলো এসেছে। নিশ্চয়ই আপনাদের কাছে এরকম আরো অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগগুলো এসেছে এবং আপনি নিজেও যেটা বললেন যে জুয়া এখানে চলছিল, যে বিষয়গুলো আমরা জানি না এবং আপনাদের এখানকার যারা স্পোর্টস এর যারা সাংবাদিক আছে তারাও আমি জানি না ওনারা কি জানেন না নাকি ওনারা জেনেও এগুলো গোপন করেন। তো এই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই প্রমাণ পেয়েছেন বা এখনো তদন্ত চলছে। এটার বিরুদ্ধে কি আপনারা ব্যবস্থা নিতে পারবেন? যারা আগে জড়িত ছিল, অর্থ তছরূপ করা কিংবা এখানে যদি নাকি আরো বড় ধরনের কোনো দুর্নীতি হয়ে থাকে, তারপর জুয়ার সাথে যারা জড়িত, এটা তো একটা ভয়ংকর জিনিস। জুয়া যদি নাকি হয়, আমরা শুনেছি যে বিপিএল এর বেশিরভাগ ম্যাচেই নাকি এই যে ক্রিকেটারের কথা বললাম উনি সহ আরো অনেকেই আপনার ম্যাচ আগে থেকেই ঠিক করে রাখেন যে কারা জিতবে, কারা হারবে। তো আমরা তো খেলা দেখি খুবই সরল মনে, মনে হয় যেন হ্যাঁ, এই তো খেললো এরা, এই করলো। এবারের ম্যাচ নিয়ে আপনার সিলেটের যিনি আ উনি বোধহয় পরিচালক না কি যেন, তিনি উপদেষ্টা। তিনি বলেছেন যে উনি সরাসরি মোটামুটি ইঙ্গিত করেই বলেছেন যে মিরাজ হচ্ছে গিয়ে ম্যাচ ফিক্সিং করেছেন। তো এই বিষয়গুলো আপনাদের সামনে যখন প্রমাণিত হবে, আপনারা এই ব্যবস্থা নেয়ার কোনো চিন্তাভাবনা আছে কিনা? প্রথমত হচ্ছে আপনি যে কথাগুলো বলছেন সেটা ঠিক আছে। এগুলো আপনি তো সাংবাদিক মানুষ, আপনার কাছে তথ্য যাবে, আপনি তথ্য সংগ্রহ করবেন। আর আমাদের কাজ হচ্ছে জিনিসগুলো অথেন্টিক ভাবে মানুষের সামনে তুলে ধরা। গত 17 বছরের অনিয়ম কিংবা তার আগে যে সিস্টেম গুলো, যে আপনি হেলিকপ্টারের কথা বললেন, বা পরিচালক হিসেবে যেমন আমরা কোনো বেতনই পাই না, আমাদের আমিনুল ইসলাম বুলবুলের কোনো বেতন কিন্তু নাই। অর্থাৎ এই যে হেলিকপ্টারে যাওয়া বা ডাইরেক্টরশিপের নামে টাকা উত্তোলন করা, এগুলো বেতন তো আপনারও নাই। আপনাদের না, পরিচালকদেরও তো আমাদের বেতন নেই না। হ্যাঁ, জি হ্যাঁ, না, আমাদের কারোরই বেতন নেই। এটা হচ্ছে একটা সম্মানজনক একটা পদ, এবং এই ক্রিকেটের ডেভেলপমেন্টে আমরা যে কোনো বাফুফি ধরেন, সেখানে হচ্ছে ডেভেলপমেন্টের জন্য কাজ করা। কিন্তু এই যে দুর্নীতির কথাগুলি বললেন, সেগুলো অবশ্যই প্রমাণ সাপেক্ষে আমরা হাজির করব। তো সেই কাজগুলো আমাদের অডিট টিম করছে। যেমন আপনি বললেন পূর্বাচলের মাটির কথা, আপনাকে আপনি নিশ্চয়ই জানেন, এটা নিয়ে অনেক হইচই হয়েছে। তো পূর্বাচলের মাটির রিপোর্ট আমরা খুব দ্রুত পেয়ে যাব। তো আমরা এই কাজগুলো করার সময় দেখছি অতীতে যেই যারা কাজ করেছেন তাদের একটা ফ্যামিলি বা তাদের একটা গ্যাং বা তাদের একটা গ্রুপ বিভিন্নভাবে ঘুরে ফিরে বিসিবি এই মুখগুলোই ছিল। এবং এই যে আজকে ক্লাবের মধ্যে এক ওভারে 92 রান দেওয়ার মতো রেকর্ড তাদের সময় ঘটেছে, আম্পায়ারকে বলা হয়েছে তুমি ম্যাচটা এভাবে চালাবা। এবং বিপিএল এ ফিক্সিং নিয়ে যেটা বলছেন, আমরা আমরা একটা স্বাধীন একটা
সুরক্ষা কমিটি করেছে, যেখানে অ্যালেক্স মার্শাল যিনি কাজ করছেন, এবং তিনি রিপোর্ট দিয়েছেন আমাদের বোর্ডের গত 24 তারিখে মিটিং এ, যে এই বিপিএল থেকে 82% জুয়া, গতবার আগের বিপিএল গুলো যেগুলো হয় সেগুলোতে যদি 100% থাকে, এবার 82% চেক দেয়া গেছে। অর্থাৎ, আর আপনি সিলেটের ইস্যু যেটা বললেন সেটা নিয়ে আসলে আমাদের অডিট টিমও কাজ করছে। যে কোনো কমপ্লেনকে খতিয়ে দেখা বিসিবির কাজ, এবং সেটার জন্য ডিসিপ্লিনারি কমিটি কাজ করছে, এবং প্লেয়ারদেরকে উস্কানি দেয়া এবং প্লেয়ারদের যে নিয়ম কানুন আছে, তারা প্রেস কনফারেন্স করতে পারে কিনা বা তাদের প্রেস কনফারেন্স করার স্টাইলটা কি হবে, সেগুলো নিয়ে আমাদের ডিসিপ্লিনারি কমিটিকে বলা হয়েছে এগুলো চেক আউট করার জন্য। এগুলো 24 তারিখে মিটিং এ বড় সিদ্ধান্ত হয়েছে। এবং আমাদের যে অনিয়মগুলি, এই ফিক্সিং থেকে শুরু করে ম্যাচ, আমাদের লোকাল লিগ গুলা বা লোকাল ঢাকার বাইরের লিগ গুলা, বা খেলোয়াড়দেরকে বাদ দিয়ে দেওয়া বা খেলোয়াড়দেরকে ফেভার করে নিয়ে আসা, যেখানে ট্যালেন্টরা নষ্ট হয়ে যায়, ট্যালেন্টরা খেলতে পারে না। তো সবকিছু মিলিয়ে একটা অজবরল পরিস্থিতি আমরা বোর্ডটাতে পেয়েছি। সেইগুলা আমরা সমাধানের লক্ষ্যে কাজ করছি, এবং আমি বিশ্বাস করি আপনারা খুব দ্রুতই, আমাদের অডিট টিম কাজ করছে, তো আমাদের অডিট টিমের একজনকে আবার ফিক্সিং এর, যিনি অডিট করছিলেন মার্টিনে, তাকে আবার ফিক্সিং এর দায় দিয়েছে। তিনি আবার নিজে অ্যালেক্স মার্শালের সাথে কথা বলছেন, এবং নিজ থেকেই তার পদ থেকে, তিনি ডাইরেক্টর আছেন কিন্তু ওই অডিট টিম থেকে তিনি রিজাইন করেছেন, এবং তিনিও ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছেন, এবং তিনিও তার কাজ চালিয়ে যাচ্ছেন। এটা যদি প্রমাণিত হয় তাহলে ফিক্সার হিসেবে তার তো শাস্তি হবে, আর যদি প্রমাণিত না হয় তাহলে কারা এই কাজগুলি করছে তাদের মুখোশটা আমরা সামনে তুলে ধরবো। তো এই সমস্ত দুর্নীতি, হেলিকপ্টারে যাওয়া বা ডাইরেক্টরশিপের নামে, কোচিং এর নামে টাকা নেওয়া, নিজের চিকিৎসার নামে, এগুলা অতীতে হয়েছে। এবং আমাদের যে খেলাধুলার বাচ্চারা যে খেলবে, সেখানে দেখা যাচ্ছে হোটেলে ভাড়া নিচ্ছে 3,000 টাকা, কিন্তু বাচ্চাদেরকে রাখা হচ্ছে নর্মাল ডরমেটরিতে, যেখানে আহ, আহ, মানে পয় নিষ্কাশন থেকে শুরু করে থাকা খাওয়া ফ্যাসিলিটিস গুলো খুব পুয়ার। তো এগুলি আমাদের প্লেয়ারদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, এবং তাদের ভবিষ্যৎ যে প্ল্যানটা থাকে বড় ক্রিকেটার হওয়ার, একটা সিস্টেম বড় হওয়ার, সেখান থেকে তারা মানসিকভাবে লক্ষ্যচ্যুত হয়ে যায়। তো এগুলা আসলে দূর করার জন্য আমরা কাজ করছি, এবং আপনাকে বলতে পারে স্পেশাল এডিশনের মধ্যে আপনাকে বলতে পারে আপনারা খুব দ্রুতই এই ডকুমেন্টস গুলো আপনাদের সামনে আমরা হস্তান্তর করব, মানে আমরা মিডিয়াতে ফ্ল্যাশ করবো ইনশাল্লাহ। সেগুলো কাজ চলছে। না, কিন্তু এই জিনিসগুলোতে ধরেন, আমি একটা জিনিস যদি বলি, যেমন আপনি মাটির কথা যেটা বললেন, আপনারা ওইখানে সম্ভবত 20,000 সিএফটি মাটি আপনারা কিনেছেন। সেই 20,000 সিএফটি মাটির মধ্যে এখন পর্যন্ত আমি জানি না আপনারা শেষ পর্যন্ত কতটুকু পেয়েছেন। আমি যতটুকু শুনেছি যে 7,000 বা 8,000 সিএফটি মাটি আপনারা খুঁজে পেয়েছেন। তো এটা তো দিনের মতো পরিষ্কার, এবং সেখানে ফাইন্যান্স কমিটির যিনি আছেন প্রধান নাজমুল ভাই, উনি নিজে ওনার তদন্তে পেয়েছেন। ওনার টিম কাজ করার পরে সেখানে সিআইডি কাজ করেছে, তারাও একই একই প্রমাণ পেয়েছে। মানে এগুলো পাওয়ার পরে ইটস বিন আমার মনে হয় 1 মাসেরও বেশি হয়ে গিয়েছে বোধহয়। আমি নিজে এটা খবর পেয়েছিলাম আরো 15 দিন আগে। তো এই যে এতদিন হয়ে গেল, আপনারা রিপোর্টটাও প্রকাশ করতে পারছেন না, এটার পেছনে কি কোনো আপনাদের কোনো চাপ আছে কিনা? না, এটা রিপোর্টটা শেষ পর্যন্ত সিআইডি তে ছিল, এবং সিআইডি থেকে সম্ভবত, আমি গত কয়েকদিন নির্বাচনী কাজে ছিলাম একটু ঢাকার বাইরে, বোর্ডেও যাওয়া হয় না 2-3 দিন। তবে আমার যতটুকু আলোচনায় আমরা বুঝেছি যে আমরা খুব দ্রুততম সময়ে এগুলি প্রকাশ করতে পারবো, কোনো বাধা বন্ধকতা নেই। আমরা যদি পাই, সিআইডি থেকে পাই, ডেফিনেটলি সেটা আহ, সবার জন্যই উন্মোচন করা হবে। এটা প্রেসকে জানানো, আমি শুরুতেই যখন আমরা দায়িত্ব নিই আমি প্রেসকে বলেছি যে প্রেস এবং ক্রিকেট এবং ক্রিকেট বোর্ড আমরা একসাথে মার্চ করব। আমি নিজেই কিন্তু প্রেসকে খবর দিয়ে মাঠে নিয়ে গিয়েছি, আপনার হুম। পূর্বাচলের মাঠে। এবং পূর্বাচলের মাঠে আমরা যখন অন্য প্রেসকে বললাম, তার আগের দিন একটু বাহাদুরি করে আমি বললাম কালকে আমরা মাটির ঘটনায় আমরা কালকে পূর্বাচল যাব, আপনারা আসেন। তো দুই একটা টিভি চ্যানেল আগে থেকে, যেটা হয় আর কি, যে আগে নিউজ করতে পারে, সে আমার একটা কম্পিটিশন থেকে তার আগেই বলেছেন যে মাটি চুরির ঘটনা ঘটেছে, তারপরে এইটা সেটা। তো আর আমাদের একজন ডিরেক্টর বলছে 6 মাসের কথা, যে সেটা আসলে এই বোর্ডের বয়স 3 মাস, তখন ছিল 2 মাস বা আরো কম। তো এই মাটি চুরির ঘটনা ঘটেছে আরো 6-7 মাস আগে, অর্থাৎ ফারুক ভাই যাওয়ার পরে, বুলুল ভাই আসার আগে, মাঝখানে যে বোর্ডটা ছিল, যখন কোনো বোর্ড প্রেসিডেন্ট ছিল না, একটা বোর্ডের অন্যান্য ডাইরেক্টর চালাচ্ছেন, ওই সময় যে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো আমাদের সামনে আসছে, এবং সেগুলা ধামাচাপা দেওয়ার জন্য বেসিক্যালি তারা সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু আমরা যেহেতু স্বাধীন একটা কমিশন আছে, এখানে অ্যালেক্স মার্শাল কাজ করছেন, এবং সিআইডিও যথেষ্ট আন্তরিকভাবে তাদের তদন্তটা মোটামুটি সেরে ফেলেছে, এবং এটা আমাদের হাতে পৌঁছানোর সময়ের ব্যাপার। আমি ঠিক এই মুহূর্তে আপডেটটা জানাতে পারছি না আপনাকে, যেহেতু এটা আমার ডিপার্টমেন্ট না, কিন্তু একটু বলতে পারি যে আমরা যথেষ্ট এগিয়েছি মাটি চুরির ঘটনা
আপনার সামনে প্রকাশ করার জন্য। আশা করছি আমি আজকে কালকে আমরা বোর্ডে যাব, আপনার এই প্রশ্নটা আমি মাথায় রাখলাম এবং জিজ্ঞেস করবো যে মাটি চুরির ব্যাপারটা কি, রেজাল্টটা কি, আমরা কিভাবে জানাবো। আপনাদের বোর্ডের প্রেসিডেন্ট দেশে আপনার, আমি এটা নিউজ দেখার পরে আমি আপনাকে টেক্সটও করেছিলাম, আপনি হাহা রিয়েক্ট দিয়েছিলেন যে মানে বুলবুল ভাই হঠাৎ করে ওয়ান ওয়ে টিকিট নিয়ে তারপর অস্ট্রেলিয়াতে চলে গেল। উনি যেহেতু ওনার ফ্যামিলি বোধহয় এখনো অস্ট্রেলিয়াতেই থাকেন, উনি সেখানেই জব করতেন। তো ওনারা বোঝাতে চেয়েছেন যে অস্ট্রেলিয়া থেকে উনি আর ফিরবেন না, ওই চাকরিতে চলে গিয়েছেন। মানে যেই দেশের সাংবাদিকরা এইটা করতে পারে, তাদের অনেকের পত্রিকাতে আমরা শুনেছি যে বাংলাদেশের ক্রিকেট মোটামুটি শেষ, 10-15 বছর পিছিয়ে গেল এবং সামনে নাকি আমাদের অর্থের ব্যাপক সংকট হবে এই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কারণে। এটা আসলে কত? এটা তো আসলে আমরা এক ডাইরেক্টরের মুখে শুনেছি জিম্বাবুয়ে ছাড়া বাংলাদেশে খেলতে আসবে না, যদিও মার্চে পাকিস্তান বাংলাদেশে খেলতে আসছে, জুনে অস্ট্রেলিয়া আসছে, তারপর ওয়েস্ট ইন্ডিজও আসছে, একটা ট্রাই নেশন সিরিজ এখানে হবে, জিম্বাবুয়ে বাংলাদেশ বা পাকিস্তান এইভাবে কিছু একটা ট্রাই নেশন সিরিজও হবে। আমরাও ট্যুরে যাব খেলতে, এবং আমাদের অনূর্ধ্ব দলগুলি এখন জিম্বাবুয়েতে খেলছে, বিভিন্ন দেশে টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছে। তো একটা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের যে সিদ্ধান্তটা, সেটার জন্য আসলে বাংলাদেশ ক্রিকেট একটু তো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু যেভাবে বলা হচ্ছে ক্রিকেট শেষ, সেটার ধারে কাছে আসার কোনো সুযোগ নেই। এই কারণে সুযোগ নেই, আমাদের ডেভেলপমেন্ট গুলা নিয়মিত চলছে এবং আমাদের যে কর্মপন্থাগুলি সেগুলো চলছে। আর আপনার সামনে বললাম যে সামনে যে ট্যুর গুলো আছে, তো এগুলো আছে ইন্টেনশনালি আমাদেরকে মানুষকে একটা ভুল মেসেজ দেয়া। এই যে বুলবুল ভাই চলে গেলেন, বুলবুল ভাই ফিক্সিং এ জড়িত, আমি বলেছি আগে, যদি ন্যাশনাল মিডিয়া গুলো নিউজ করে তাহলে তো ভ্রাম্যমান কিছু আপনার অনলাইন মিডিয়া পোর্টাল গুলো থাকে, তাদের তো নিউজ করতে বাধা নেই, তারা তো করতেই পারে। তো এগুলো হচ্ছে কি এই মিথ্যা গুজব গুলো, মিথ্যা কথাগুলি না, বুলবুল ভাই নিজে মাঠে থেকে, ও একটা রবীন্দ্রনাথের গল্প ছিল না, কাদম্বিনী মরিয়ে প্রমাণ করলো তিনি মরিয়েছেন, এই টাইপের ঘটনা হয়ে যাচ্ছে আর কি। এখন বুলবুল ভাইকে মাঠে উনি আম্পায়ারদের কোর্স করাচ্ছেন, সাইমন টাফেলের সাথে তিনি ডিসকাশন করছেন, পরে তিনি শুনলেন তিনি অস্ট্রেলিয়ায় আছেন। তো এই ধরনের ঘটনাগুলো যদি জাতীয় দৈনিক গুলা করে, বিশেষ করে প্রথম আলো বা ডেইলি সানা মতো পত্রিকা গুলো করে, সেটা দুঃখজনক। আর মিডিয়াতে এরকম গুজবের ডালপালা মেলার জন্য সুযোগে মানুষও মন্তব্য করছে, গালি দিচ্ছে। তো এইগুলো আসলে একটা, আমি বলবো যে আমাদের ক্রিকেটের জন্য ভালো পরিবেশ না। এগুলো ট্যাকেল দেওয়ার জন্য অনেক সিদ্ধান্ত আসছে যেন আমরা কাজটা করতে পারি, যাদের কাছে তারা করবে, জার্নালিস্ট যারা সাংবাদিক তাদের কাছে তারা করবেন, তাদেরকে আমরা ফুল সাপোর্ট দিব যতটুকু প্রয়োজন, কিন্তু অপ্রয়োজনে আর কোনো কিছু করার সুযোগ নাই। মানে ক্রিকেটটাকে নিয়ে এত কথা হচ্ছে, ক্রিকেট খেলাটা নিয়ে কথা হচ্ছে না খুব একটা। তো ক্রিকেটটা আমাদের, এই যে বললাম আপনাদের, ক্রিকেটটা চলছে সারা বাংলাদেশে কিন্তু খেলা হচ্ছে। আমরা গত কয়েক বছরে লিগ গুলো হয়নি, যেগুলো ঢাকা থেকে মনিটর করা হয়নি কখনোই। আমরা এ পর্যন্ত প্রায় 14টা জেলায় লিগ শুরু করেছি, আরো 40টা জেলায় আমরা এই মাসেই লিগ শুরু করে দিব। তো আমরা এগুলো কিন্তু করছি, তো সেগুলো কিন্তু ফোকাস হচ্ছে না। এই বুলবুল ভাই চলে যাচ্ছে, বুলবুল ভাই ফিক্সিং, এটা ওইটা, আসিফ এটা বললো, সাকিব, নানান রকম গল্প নিয়ে একটা যেই উত্তপ্ত পরিবেশ তৈরি করছে। আপনারা জানেন কিছু রকম লোকজন আছে যারা তাদের কন্টেন্ট তৈরি করেছে, মূল কাজ যেটা সাংবাদিক কন্টেন্টিজম বলি আমি, এটা জার্নালিজমের জায়গায় কন্টেন্টিজম চলে আসছে। ওই কন্টেন্টিজমে সে একবার বলছে, সেই বলতে কালকে থেকে আমরা, আপনি কি শুনতে পাচ্ছেন? আমাকে একটা ফোন আসছিল আমার, জি, ফোন আসছিল, ঠিক আছে এখন। যে কালকে থেকে আমরা ইন্ডিয়া যাবো না, বাংলাদেশ যাবে, শ্রীলঙ্কায়, পাকিস্তান যাবে, অমুক পাকিস্তান আসবে না। কয়েকদিন পর সেই বললো, সেই লোকটাই বলতেছে বাংলাদেশ ভুল সিদ্ধান্ত নিয়েছে, ভারত যায়নি, বাংলাদেশ এই করেছে। তো এক মুখে কয়েক রকম কথা বেরোচ্ছে। তো এরা যদি সাংবাদিকের মাত্রা যদি এটা হয়, তাহলে তাদের কিন্তু অবশ্যই তাদের জায়গায় রাখতে হবে। এই জন্য সবাইকে ঢালাভাবে আমি দোষ দিচ্ছি না, এখানে কিছু রেসপন্সিবল পত্রিকা, রেসপন্সিবল টেলিভিশন চ্যানেল যদি উল্লেখ করি, যারা যেমন যমুনা টিভি বা সমকাল পত্রিকা, তারা কিন্তু কাজ করছে তাদের স্বাধীন মনোভাব নিয়ে, এবং তারা যখনই আমাদেরকে অ্যাটেন্ড করেন, প্রশ্ন করেন, আমরা অ্যাটেন্ড করি। তো এই ধরনের ব্যাপারগুলি ঘটছে। তা আমরা আসলে গভর্নমেন্টের যে নিয়ম আছে যে আপনার একটা ইস্যু, যারা সাংবাদিক জেনে তাদেরকে কাজ করতে দেয়া, এবং অপসাংবাদিকতা যারা করে বা বিভ্রান্তি ছড়ায় মানুষের মনে খামাখায়, যাদের হাতে কোনো প্রমাণ নাই, শুধুমাত্র ফেসবুকে এসে কথা বলছে, ইউটিউবে কথা বলছে, ভিউ দিচ্ছে, কিন্তু মিথ্যা কথা বলছে, কন্টেন্ট এক প্রোগ্রামে বলে এক কথা, আরেক প্রোগ্রামে বলে আরেক কথা। তো এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু সিদ্ধান্ত আসছে, কারণ আমাদের কাজটা করতে হবে বিরক্তিগুলোকে মাইনাস করে। হ্যালো, আমি কি আছি লাইনে? জি, 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 জি। তো আমরা চাচ্ছি সাংবাদিকতা, নট অপসাংবাদিকতা, এবং আমরা চাই আমাদের জার্নালিজম আমাদের ক্রিকেটের জন্য সবচেয়ে বড় শক্তি হয়ে আসুক। যেভাবে
সেভ করে। হয়তো আমরা আমাদের ভুল হবে, আমরা তো তুলসী পাতা না বা অনেক ভালো কিছু করব, সেটাও আমরা যেটা করব সেটা যদি ভালো না হয় সেটা সমালোচনা হবে, ডেফিনেটলি সেটা মেনেও নিব। কিন্তু যেটা আমরা করিনি, যেটা হয়নি, যেটা ঘটেনি, এ সমস্ত কল্পনা প্রসূত নিউজগুলা আমাদের মানুষের মনে বিভ্রান্তি তৈরি করছে, মানুষকে বিভক্ত করছে এবং ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করছে। সেগুলো ট্যাকল দেওয়ার জন্য আসলে বিভিন্ন রকম সিদ্ধান্ত হচ্ছে। আসিফ ভাই, আপনি যেটা বললেন যে আপনি খুব সারপ্রাইজ হয়েছেন যে প্রথম আলোর মতো পত্রিকা, মানে প্রথম আলোর মতো প্রথম আলোর কাজই হচ্ছে এটা। আর বিশেষ করে আপনারা ইন্ডিয়াতে খেলতে যান নাই তো, সামনে এই বোর্ডের কপালে আরো অনেক শনি আছে, এটার জন্য আপনারা প্রস্তুতি থেকেন। আর আরেকজন প্লেয়ার, যেটা আমরা ওনার মানে ক্যারিয়ারের একদম সারা জীবনই দেখেছি, উনি নাটকে ভরপুর। হ্যাঁ, হ্যাঁ, সেটা এটা হচ্ছে তামিম তামিম ইকবাল। তিনি আপনার সাথে যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখনও তিনি আপনাকে মানে মানুষের কাছে এমন একটা জিনিস বুঝিয়েছেন যে উনি নির্বাচনে বোধহয় প্রতিদ্বন্দ্বিতা করেন না, আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতা, আমরা অনেক পত্রিকাতেও এই নিউজটা দেখেছি যে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারপরে নির্বাচিত হয়েছেন। মানে ইট সিমস লাইক আপনি কোনো করেন নাই, কারোর সাথে কোনো কম্পিটিশনে যাইতে হয় নাই, এমনিতে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। তো এরকম অনেক নাটক তার ক্যারিয়ারে দেখেছি। তিনি এই টিমে যখন ছিলেন, তখনও বিভিন্ন সময় এই গ্রুপিং, বিভিন্ন প্লেয়ারদেরকে নিয়ে নিয়ে এই গ্রুপ এগুলো তিনি করতেন। এবং তার হয়ে কিছু সাংবাদিক, বিশেষ করে আমি একজনের কথা বলি যে রিয়াসাত আজিম, তিনি দেখলাম আপনাদের এই খেলাটাতে না যাওয়ার কারণে তিনার অনেক ধরনের বিশ্লেষণ একদম ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল কি, মানে উনি প্রতি ঘন্টায় ঘন্টায় এগুলোর আপডেট জানাচ্ছিলেন। তো এই এই যে গ্রুপটা, যেটা কিনা আপনাদের ভারত নিয়ে এত কথাবার্তা বলল, তারা ভারতের বাংলাদেশ যদি খেলতে না যেত তাহলে বাংলাদেশের ক্রিকেট একদম শেষ হয়ে যেত, এই ধরনের কথাবার্তা বলার পেছনে মানে কোনো উদ্দেশ্য আছে কিনা এটার 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 পেছনে? হ্যাঁ, অবশ্যই। আমি সেটা আপনাকে প্রথমেই বলেছি যে আমাদের এই বোর্ডটা যেভাবে কাজ করছে স্বাধীনভাবে, এবং আমাদের বিগত দিনগুলো দুর্নীতিগুলো যেগুলো ছিল সেখান থেকে আমাদেরকে বেরোতে হবে। আমরা নতুন বোর্ডটা যে ভবিষ্যতের জন্য কাজ করব সেগুলো প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। কিন্তু এই গল্পগুলি কেন হচ্ছে? অতীতের অপকর্মগুলো ঢাকার জন্য তারা, আপনি আমি কোনো প্লেয়ারের নাম নিতে চাচ্ছি না, কারণ তারও একটা অবদান বাংলাদেশের ক্রিকেটে আছে। আর ওই সাংবাদিকতা বললাম না, কারণ সে কোন পত্রিকায় কাজ করে আমি জানি না, তার ইউটিউব চ্যানেল বা ফেসবুক এরকম কিছু সাংবাদিক আছেন, বা সাংবাদিক বলা যাবে না, কন্টেন্ট ক্রিয়েটার। তো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার এক এক দিন এক এক কথা বলে, এটা তাদের ইস্যু, তাদের লোকজন শুনে বা কেউ বকাবকিও করে তাদেরকে, সেটা আমাদের মুখ্য ইস্যু না। আমার ইস্যু হচ্ছে যখন প্রথম আলো নিউজ করবে আমিনুল ইসলাম বুলবুল কার্টুন দিয়ে চলে গেছেন, এটা কিন্তু জাতিকে বিভ্রান্ত করে। যখন মর্নিং সানের মতো একটা পত্রিকা বলে, ন্যাশনাল ডেলিগুলোতে যখন বা ন্যাশনাল ম্যাগাজিন নিউজ গুলো যখন বিভ্রান্তিমূলক খবর ছড়ানো, তখন সেটা অবশ্যই আতঙ্কের। কোন একজন কেউ কখনো বলেছিল যে ভারতে একটা বাংলাদেশ প্রেমী খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বাংলাদেশে ভারত প্রেমীর কোনো অভাব নেই। এই কথাটা আমার মাথায় মাঝে মধ্যে আসে এবং সেটার প্রতিফলনে আমি দেখতে পাচ্ছি। মানে বাংলাদেশের যে তথ্যগুলি, বাংলাদেশ কি করে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, সেটা বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের ক্রিকেটের পাশে দাঁড়ানো উচিত না। সাংবাদিক হোক বা যাই হোক, আপনার একটা স্থপতি হোক বা ডাক্তার হোক, বাংলাদেশের পক্ষে দাঁড়াবে, তাই না? এই ক্রিকেট তো আমাদের সবার। কিন্তু আমরা দেখেছি এই তারা একটা উত্তেজনা তৈরি করে, একটা পরিবেশ তৈরি করে মানুষকে বোঝানোর চেষ্টা করছে ক্রিকেটটা ধ্বংস হয়ে যাবে, ক্রিকেটে এটা হচ্ছে, ক্রিকেট শেষ হচ্ছে। আমিনুল ইসলাম বুলবুল নাম ধরে, নাদুল ভাইকে নাম ধরে রসিকতা করে, একটা সম্মানবোধ তো থাকে একটা। আমিনুল ইসলাম বুলবুল একজন টেস্ট ক্রিকেটার এবং ইনি যে প্রতিষ্ঠিত একজন মানুষ ক্রিকেটে, সম্মানবোধ গুলি নাই। আর এদের সমস্যা হচ্ছে এরা প্রশ্ন করবে আপনাকে, প্রশ্ন করে তারা যে প্রশ্নটা সেটা তারা কেটে ফেলবে, কেটে দিয়ে আপনার উত্তরটাকে কাটতে 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 হেডলাইন দিবে একটা নিউজ, একটা এরকম করে। তো এগুলোকে প্রোটেক্ট করার সময় আসছে। আর নাটকের যে কথাগুলি বললেন সেগুলো এখনো চলছে। যেমন গত 17 বছর, যদি আমি ধরে নিই যে বাংলাদেশের ক্রিকেটের জন্য মরহুম আরাফাত রহমান কোকোর একটা বিশাল অবদান আছে। তিনি ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন, তিনি হাই পারফরমেন্স স্কোয়াডটা কিন্তু ওনার তৈরি করে, যেখান থেকে সাকিবরা এসছে। এই হাই পারফরমেন্স স্কোয়াড কিন্তু বাংলাদেশকে সার্ভিস দিয়েছে পঞ্চপাণ্ডবের কথা যেটা বলা হয়। আর আরাফাত রহমান কোকো মারা গেলেন তো অন্তত 10-12 বছর হয়েছে। তো গত 17 বছরে তিনি একজন গল্প করছেন, তাকে আরাফাত রহমান কোকো হাতিরপুল থেকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ডিওএইচএস এ খেলাইছে, এই করেছেন। গত 17 বছর তিনি কথা বলতে পারেন নাই, কিন্তু গত 17 বছর ঠিকই 3 আগস্ট তিনি গণভবনে গিয়েছিলেন, সাইন করে সেখানে 4 ঘন্টা ছিলেন। তখন গণভবনের বাইরে লাশের সারি, সারা বাংলাদেশে লাশের সারি। হ্যাঁ, সেটা একটা। আবার আরাফাত রহমান কোকোর জন্য ওনার তার এখন বিরুদ্ধে দরদ। যারা গিয়েছিল আরাফাত রহমান কোকো
জি লোকের হত্যা মামলার আসামি হওয়া উচিত, কারণ ওইখানে যারা গিয়েছিল তারা সবাই হাসিনাকে সম্মতি জানানোর জন্য এবং তাকে সাহস দেওয়ার জন্য যে আপা আমরা আছি, কোনো সমস্যা নেই, এইসব লোকগুলোই সেখানে গিয়েছিল। সেটা আপনার মতো আমি বলতে পারবো না, কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে তার একটা অবদান আছে, বাংলাদেশ ক্রিকেটের একটা বড় অংশ ছিল। তো কিন্তু এটা এই 3 আগস্টের পরে তাকে যারা প্যাট্রোনাইজ করছে, কারা তাকে প্যাট্রোনাইজ করছে? নিশ্চয়ই 3 আগস্টের আগের লোকজন না, 3 আগস্টের পরের লোকজন, তাই না? তো সেগুলো একটা ইস্যু। যেমন আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পরে আমরা তো কোনো পোস্ট দেখি নাই ওনার যে আরাফাত রহমানের কন্ডোলেন্স, যে আরাফাত রহমান কোকো আমাদের ক্রিকেটের জন্য এই ছিলেন, আরাফাত রহমান ক্রিকেট আমাদের কোকো আমাদের ক্রিকেট ডেভেলপ করেছেন, সেটা নিয়ে কিন্তু গত 17 বছর কোনো পোস্ট দেখি নাই। কিন্তু উনি শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন, কোনো অসুবিধা নেই, জন্মদিন শুভেচ্ছা জানালে কোনো অসুবিধা হইতেই পারে এটা। কিন্তু আবার ওনার বিয়ের প্রোগ্রামেও বেগম খালেদা জিয়া গিয়েছেন। তো উনি যখন যেটা দরকার সেটা ব্যবহার করছেন, কোকো ভাইকে ব্যবহার করছে, আবার ইমোশন দিয়ে বেগম জিয়ার সাথে দেখা করেছেন। কিন্তু ওই 3 আগস্টের ইস্যুটার কোনো সমাধান এখনো হয় নাই, যেটা একটা প্রশ্ন। আবার প্রশ্ন তুলে দিচ্ছেন সাকিবকে নিয়ে, কয়েকদিন ছিলেন না প্রেসে, আবার এখন আসছে বলতে সাকিব আল হাসানের আমরা নাকি নাটক করছি সাকিব আল হাসানকে নিয়ে, সাকিব আল হাসান আসবে কিনা। তো এরকম ভাবে তিনি বিভিন্ন লোকজন দিয়ে, এবং আমাদেরও কিছু লোকজন আছে যারা জুলাই বিপ্লবের পরে এখন ফর্মে আছে, তারাও তাকে প্যাট্রোনাইজ করছে, এবং ওর পিছনে যাদেরকে দেখা যায় তারা অতিথি কখনো ছিল না, এবং তারা ক্রিকেটের সাথে জড়িত কম, তারা হয়তো অন্য খেলা নিয়ে থাকে কিন্তু ইন্টারফেয়ারটা করছে ক্রিকেটে। তো এটা এক ধরনের আসলে ডিস্টার্ব করা। ক্রিকেটটা আমরা যে কাজটা করছি সেটা কোনো আমরা কিছুই করছি না। কথায় কথা বলে বোর্ড বৈধ অবৈধ, এই বোর্ড মানেন, আরে ভাই মানতে আপনারা মানতে কে বলছে? আপনি বোর্ড মানেন না, ঠিক আছে, ক্রিকেটের 25 জন ডাইরেক্টরের বাইরে যেই মন্তব্য করুক সেই 26 নম্বর ডাইরেক্টর, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষজন। তিনিও একজন বাংলাদেশের মানুষ, সে ভালো বলতে পারে, খারাপও বলতে পারে, কিন্তু আমরা আমাদের কাজটা করছি, বাট ফোকাসে থাকবে তার দিকে যে 3 আগস্ট আমাদের জীবনের সবচাইতে বড় একটা এই নতুন বাংলাদেশের, যেদিন সমানে হত্যাযোগ্য হয়েছে সারা বাংলাদেশে, সারা দেশের মানুষ আতঙ্কিত, বিভ্রান্ত, নানান রকম। আমি সেদিন লন্ডন থেকে ঢাকায় এসে আমি চলে গেছি রবীন্দ্র সরোবরে আমার ছেলেকে নিয়ে আন্দোলনে শরীর হতে। আমি জোর করে আমি লন্ডন থেকে ঢুকলাম ওই 3 আগস্টে। তো এখন এ সমস্ত গল্প কাহিনী করে পুরোনো ইতিহাসগুলো ঢাকা, পুরোনো দুর্নীতিগুলো ঢাকা, এবং পুরোনো ইমোশনটাকে ক্রিয়েট করে আবার নতুন ভাবে বিসিবি কে, আরে ভাই বিসিবি বোর্ডে আপনি হন না, আমরা তো এখানে আমাদের কাজ আছে না, এখানে সবাই ব্যবসায়ী, সবাই জব করে, সবাই সলভেন্ট এখানে। আমরা আসছি বিসিবিতে। আপনার একটা প্রশ্ন তুলেছেন না, পরে বলে যাব, সেটা হচ্ছে আমার নির্বাচিত হওয়া নিয়ে ব্যাপারটা। বেসিক্যালি আমার যে পোস্টটা চট্টগ্রাম বিভাগীয় ডিরেক্টর, সেখানে প্রার্থী ছিলেন আমাদের ব্যারিস্টার জনাব মীর নাসির। তো আমি তখন নিউ ইয়র্কে ছিলাম। নিউ ইয়র্কে আমি তখন স্বাভাবিকভাবে আমাদের 11টা ভোটার সেখানে আছেন। তো 11টা ভোটারের সাথে আমার কথা বলতে হবে, কাউন্সিলরদের সাথে। তো কাউন্সিলরদের কথার এক পর্যায়ে আমি আপনার মীর হেলাল সাহেবকে ফোন দিয়েছি। আমি শুধু ফোনে বললাম, হেলাল ভাই আমার নাম আসিফ আকবর। উনি আসিফ ভাই, আমি আগামীকালকে আমার অ্যাপ্লিকেশনটা প্রত্যাহার করে নিচ্ছি, আমি আপনার সমর্থনে আছি, আমরা দুজন একই, আপনিও ক্রিকেটার আমিও ক্রিকেটার, আপনি চাইলে আপনার মীর হেলাল সাহেবের মেসেজগুলো আপনাকে আমি দেখাতে পারবো, আমার মোবাইলে আছে। তিনি খুব পজিটিভলি ব্যাপারটা নিয়েছেন। কিন্তু ওই আমার নির্বাচিত হওয়া নিয়ে আর বাকি 24 জন ডাইরেক্টর, রূপবদুল্লাহকে অস্ট্রেলিয়া টিমের ক্যাপ্টেন ছিলেন, রূপবদুল্লাহ ডিরেক্টর না? তো আমাকে ইন্টেনশনালি আক্রমণ করার সুবিধা হচ্ছে একটা, আমি একটা আউটস্পোকেন, আমি সবসময় বলে ফেলি, আমি যেটা মিন করি সেটাই বলি, এটা আমি ফিলও করি। তো এই আমাকে আটকানোর একটা ভালো প্রয়াস, যেটা গত 3 মাসে না, গত 25 বছর ধরে শুনতেছি আমি নাই, আমি বয়কট, আমি আমি সেই, আমি তাদেরকে আর খুঁজে পাই না। আমি কিন্তু এখন আপনার সামনে কথা বলছি, এবং আপনি ওপেনিয়নে 25 আপনি বছর তো গেল। খেলার জগতের মানুষ না, আপনি গানের জগতের মানুষ। আমাদের আগের যে বোর্ডের প্রেসিডেন্ট ছিল পাপন, তিনি বাংলাদেশের বিশ্বকাপ জয়ী একজন অধিনায়ক ছিলেন। সো আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন, আপনি মানে আমার আপনি ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ আমার ক্রিকেট ব্যাকগ্রাউন্ড আছে, এবং আমি সংগঠকও ছিলাম দীর্ঘদিন। আমার নিজের ক্লাব বাংলা স্পোর্টিং ক্লাব, যেটা 2006 সালে তখন 1-11 সময় নিষিদ্ধ করা হয়েছে, আমি সেই ক্লাবের জন্য অ্যাপ্লিকেশন করেছি। আমার ক্লাব চ্যাম্পিয়ন ছিল কুমিল্লা ক্রিকেট লিগে, রানার আপ ছিল কুমিল্লা ফুটবল লিগে, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ওই যে বৈধ বোর্ড না, এই বোর্ড মানি না, এই কথাগুলি যারা বলছেন তারা একটা এজেন্ডায় আছেন। তারা বোর্ডে আসুক না, আসেন, আপনি আসেন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কাজগুলো করতে দিতে হবে। তো কাজগুলো আমরা যখন শুরু করলাম তখন দেখলাম যে ওদের এই কথাগুলি বলার উদ্দেশ্যটা কি। একজন ফুটবলের মানুষ আছেন আমাদেরও খুব প্রিয় কাছের মানুষ, তিনি ফুটবল নিয়ে কোনো কথাই বলেন না। বাংলাদেশে ফুটবলের লিগ হয় না, বাংলাদেশ ফুটবলের ট্যালেন্ট হান্টার ঠিক মতো নিয়মিতভাবে বাংলাদেশ ফুটবল খেলাটা হয় না, ফুটবলাররা খুব বিপদে আছে। তো সেগুলি নিয়ে কথা না বলে তার অতিরিক্ত একটা আগ্রহ দেখা যাচ্ছে ক্রিকেট বোর্ড নিয়ে, যেটা তার সাথে যায় না।
অর্থাৎ তিনি একটা দলের ক্রীড়া সম্পাদক এবং আমার হাত ধরে বেসিক্যালি তার রাজনীতিতে আসা, বিএনপি রাজনীতিতে। এই জন্য আমি তার সম্বন্ধে কিছু বলবো না, শুধু তার একটু সুচিন্তিত বোধোদয়ের অপেক্ষায় আছি আমি, যে কোন বিষয়টা নিয়ে আসলে কথা বলতে হয়। তিনি একজন ক্রীড়া সম্পাদক, তিনি এখনো ক্রীড়া মন্ত্রীও না, প্রধানমন্ত্রীও না, নির্বাচিত হবেন, তারপরে কি হবেন সেটা আপেক্ষিক ব্যাপার। কিন্তু এই সময় এসব কথাগুলো বলাতে ওনার নিজেরও কিন্তু সম্মানহানি হচ্ছে, আপনি কমেন্ট বক্সে গেলেই পাবেন। তো আমাকে প্রোটেকশন মানে আমাকে আটকানোর যে চেষ্টাগুলো অতীতে ছিল সেগুলো থাকবে, কারণ আমি আউটস্পোকেন, আমি বলে ফেলি। আমি ভাবি না যে আমার ভবিষ্যৎ কি হবে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের এটা করা উচিত, এই মুহূর্তে বাংলাদেশ এটা হওয়া উচিত না, এগুলো আমি বলে ফেলি। যে কারণে আমার সত্যি আপনাদের তলে তলে মিষ্টি মিষ্টি কথা, স্মাইল দেবেন, আপনি খুব বিনয়ের সাথে চিপা এটা চাপা যোগাযোগ রেখে চলবেন, এটা তো আমার নেচার না ভাই। এটা আমি তো এই সমস্যা। নেচারের লোক না। বাংলাদেশে আপনার এই ধরনের লোকজন হওয়াটা সমস্যা। যাই হোক আসিফ ভাই, আমরা কারেন্ট এডিশনের একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে আপনি একটু আগে আমি যখন বলছিলাম যে তামিম ইকবাল তিনি ৩ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলেন সাবেক স্বৈরাচার পলাতক শেখ হাসিনার অফিসে। তো ৫ তারিখে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ওই সময়টা ছিল হচ্ছে ৩ তারিখে বাংলাদেশে লাশের বন্যা বয়ে যাচ্ছে। ওই সময় তিনি আপনার করলেন, ৩ তারিখে ৪ গেলেন। ঘন্টা ছিলেন হ্যাঁ, গণভবনে। এবং আমি বলার পরে কিন্তু আপনি হেসে দিয়েছেন এবং বলছেন যে এটা আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন না। মানে বিষয়টা খুব সিরিয়াস না এখন বাংলাদেশে। যদি সিরিয়াস না হয়, তামিম ইকবালের সাথে যদি সাকিব আল হাসানকে তুলনা করা হয়, তাহলে এটা বাংলাদেশের মানুষ তার চোখের সামনেই মানুষ বলতে পারবে যে কোথায় সাকিব আল হাসান আর কোথায় তামিম ইকবাল। সেই সাকিব আল হাসান তো ৩ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছে, এটার প্রমাণও আমরা পাই নাই। তাহলে সাকিব আল হাসান কেন দেশ থেকে পালিয়ে বেড়াবে? সাকিব আল হাসান এখনো টিমে আছে, এখনো পারফরমেন্স করছেন। এরকম একজন মানুষকে আপনারা দলে আনতে সমস্যাটা কোথায়? সেটাই আপনার আমাদের যে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান কিংবা আমরা জুলাই বিপ্লব যেটাই বলি না কেন, সেটার মূল মটো ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। তো আমার প্রিয় খেলোয়াড়, আমার প্রিয়, আমার আদরের ক্যাপ্টেন মাশরাফি, আমি তাকে খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে। হ্যাঁ, কিন্তু সেও একসময় কিন্তু হুইপ ছিল জাতীয় সংসদের, এবং সে দুইবার নির্বাচিত সংসদ সদস্য। সাকিব আল হাসানকে ক্যান্ডি থেকে ডেকে নিয়ে আসা হয়েছে এশিয়া কাপের মাঝখানে, কলকাতা থেকে ডেকে নিয়ে আসা হয়েছে ওয়ার্ল্ড কাপের মাঝখানে, যেটা রীতিবিরুদ্ধ। এবং তাকে ডেকে নিয়ে এসছে বাংলাদেশ সরকারের প্রধান তৎকালীন খুনি মানে ফ্যাসিস্ট হাসিনা, এনে তাকে ইলেকশনটা করানো হয়েছে। এবং সাকিব কখনোই কিন্তু আমি ওভাবে আহ, আমি শুধু সাকিবের ব্যাপারে আমার একটা বিরক্তি আছে যে তারও একটা অনুশোচনা হওয়া উচিত যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে। কিন্তু আমাদের প্রশ্ন বৈষম্যহীনতা, বৈষম্য বিরোধী আলাপ কেন? যদি সাকিব এত বড় একটা পারফর্মার, সারা পৃথিবীতে বাংলাদেশের ব্র্যান্ড, সারা বাংলাদেশকে সে রিপ্রেজেন্ট করছে, সারা বাংলাদেশ তার অসংখ্য ভক্ত কুল আছে, যেটা আমি নিজেও একজন, আপনি হয়তো নিজেও একজন। সাকিব হচ্ছে আমাদের সেই পতাকাটা। তাহলে বৈষম্য কাকে বলে? যদি মাশরাফি একবার এমপি হুইপ, আবার এমপি, মাশরাফি দেশে আছে এবং সে মেনে নিয়েছে ব্যাপারটা, আর আরেকজন তো ৩ আগস্টের কথা আলোচনা হলো, তাহলে ওরা দেশে থাকতে পারলে তাহলে সাকিবের সাথে বৈষম্যটা হচ্ছে। এবং বৈষম্য বিরোধী যে মানসিকতা আমাদের এখনো আছে, তো সেই মানসিকতার লোকজনেরও চিন্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যারা আছেন তাদেরও ভাবনার খোরাক ঢুকবে এখানে, যে এই দুজন তো দেশে থাকতে পারে। সাকিব খানের এমন কোনো রেকর্ড নাই, এমন কোনো বাজে নাই যে সে আহ, এই ফ্যাসিজমের পক্ষে সে ব্যাপক পরিমাণে কাজ করেছে, কিন্তু সে ফ্যাসিস্ট দলের এমপি ছিল। সেটা আমাদের জন্য দুঃখজনক, যতটুকু তার বঞ্চনা তার জন্য। তো আমরা এখন যখন সাকিবের কথা বলি, এটাকে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই নৌকার ভোট করেছে এই জন্য তার শাস্তি হওয়া দরকার। কিন্তু আমার কথা হলো যে শাস্তি যদি হইতে হয়, আমরা এখন প্রধান উপদেষ্টার সাথে দেখছি যে হামিম গ্রুপের একে আজাদের করছে, ৭১ টিভির মালিক, মেঘনা গ্রুপের চেয়ারম্যান, তিনি প্রধান উপদেষ্টার সাথে বসে মিটিং করছেন, বৈঠক করছেন। সময় টিভিতে ৫ খুনের আসামির মামলার আসামিরা বসে আছেন, বিভিন্ন গণমাধ্যমে বসে আছেন। তো তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিছু কিছু মানুষ মানে সাকিবকে তো আসলে আপনার ভালোবাসার দরকার নাই। সাকিব বাংলাদেশের ক্রিকেটের জন্য তাকে প্রচন্ড রকমের এটা দেশের জন্য দরকার। এখন অবশ্যই একজন সেনাবাহিনীর অফিসার, তিনার ব্যবহার খারাপ, কিন্তু তিনি বিশাল যোদ্ধা। আমার এখন ভারতের সাথে যুদ্ধ বেঁধেছে, আমার তো তাকে লাগবে। তো আপনি অবশ্যই আপনি তাকে পানিশমেন্ট দিচ্ছেন, সেই একই ক্যাটাগরিতে অনেককে বাঁচিয়ে দিচ্ছেন। আমাদের প্রশ্নটা হচ্ছে সেই জায়গাটাতে। হ্যাঁ, এই জন্য বললাম যে সাকিব হচ্ছে আমাদের ক্রিকেটের এক ধরনের অভিভাবক। এই যে প্লেয়ারদের যে ব্যাপারটা, একটা প্রেস কনফারেন্স করা, একদিন বিপিএল বন্ধ রেখে পরদিন আবার ক্ষমা চেয়ে খেলা, এটা আমাদের পীড়া দেয়। কারণ আমাদের খেলোয়াড়রা হচ্ছে আমাদের ক্রিকেটের মূল স্টেক হোল্ডার।
এই খেলোয়াড়দের জন্যই কিন্তু বিসিবি, এই খেলোয়াড়দের জন্যই বাংলাদেশের ক্রিকেট। তো এই খেলোয়াড়রা যখন বিভ্রান্ত হয়, আমি বলেছি আপনার কোয়াবের কনস্টিটিউশন সংক্ষেপে বলি, যেহেতু শেষ পর্যায়ে, কোয়াবের কনস্টিটিউশনে কোনো প্লেয়ার ম্যাচের মাঝখানে কোথাও তারা কথা বলতে পারে না, সেটা বলবে তাদের নির্ধারণ করা আইনজীবী। এটা আমি রকিবুল হাসান, আমাদের সাবেক ন্যাশনাল ক্রিকেটার এবং অনেক গুণী মানুষ, ওনার কাছ থেকে আমি এই কনস্টিটিউশনের ধারাটা আমি জেনেছি। আপনি কোনোভাবেই এই যে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনটা আছে, তাদের কনস্টিটিউশনাল রাইট হচ্ছে তারা কোনো প্রেস কনফারেন্স কিছু করবেন না। তাদের পক্ষে কিন্তু লয়ার থাকবেন, সেই লয়ার কথা বলবেন। তার মানে ডিসিপ্লিনের একটা একটা ডিসিপ্লিন ভাঙা হয়েছে এখানে, এবং একটা পর্যায়ে বোর্ডকে জিম্মি করা হয়েছে, সারাটা রাত কথা হয়েছে। তো সেখানে সাকিবের মতো একটা পাওয়ারফুল একটা প্লেয়ার, যে সারা পৃথিবীতে বাংলা রিপ্রেজেন্ট, এখনো সে তার ফিটনেসের প্রমাণ দিচ্ছে বাংলাদেশে। এই সময় আগেও তাকে আনার চেষ্টা করা হয়েছিল, সাকিব কিন্তু দুবাই পর্যন্ত চলেও আসছিল। তারপর একটা আন্দোলনের কারণে সাকিবকে আসতে নিষেধ করা হয়েছে। কিন্তু আমি মনে করি যে আসিফ মাহমুদ, সজীব ভাইয়ের একটা সদিচ্ছা ছিল সাকিবকে আনানোর, এবং তৎকালীন সরকারও একটা সদিচ্ছা ছিল, কিন্তু হয়তো একটা অসন্তোষের কারণে আসা হয়নি। এখন পরিস্থিতি বদলেছে, যারা এই বিষয়টা নিয়ে ডিল করছে তারা ভাবতে শিখেছে যে সাকিব আসতে পারে যদি মাশরাফি এবং উনি থাকেন। তো সেক্ষেত্রে আমরা সাকিবকে একজন ওয়ারিয়ার হিসেবে, বাংলাদেশের ভবিষ্যতে সাকিব আজকে খেলবে, কদিন পরে বোর্ডে আসবে, তার সাংগঠনিক দক্ষতা, সে বিভিন্ন দেশের সাথে ভালো সম্পর্ক আছে, সে কূটনৈতিক দিক থেকে সাকিব বাংলার জন্য ফ্রুটফুল হবে। তো এরকম একটা সাকিবকে আমরা কেন বাইরে রাখবো দেশের বাইরে? এটা ইন্টেনশনালি। সাকিব আসলে হয়তো অনেকের প্রবলেম হবে, সাকিবও একটা আউটস্পোকেন, সাকিবও একটা ঘাটতারা রোগী আছে। তো আমার মনে হচ্ছে এই আশঙ্কাগুলি তাদেরকে ভীত করে তুলছে, যে কারণে তারা সাকিবের প্রবেশে তারা আন্তরিক না, এবং তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে, আবল তাবল বকছে, যেটার কোনো ভিত্তি নাই। এবং মানুষও বোঝার চেষ্টা করছে হ্যাঁ সাকিবকে লাগবে, কারণ শুধুমাত্র সাকিব একটা প্লেয়ার না, সে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের ক্রিকেটারের সম্পদ। যেটা দলমত বা তার যদি শাস্তি হয়, তার যদি অপরাধ থাকে, সেটা সরকারি ইস্যু, তাই না? আমরা বারবার বলছি না, কিন্তু ক্রিকেটার সাকিব অনন্য, ডেফিনেটলি। ভাই ধরেন, সাকিব আল হাসানের আমার কিছু কথা খুব মনে হয়। একটা হচ্ছে এশিয়া কাপে যখন বাংলাদেশের সাথে ভারত খুব বড় একটা অন্যায় করেছিল, ওই যে আপনার মনে আছে সেই বিষয়ে, বাংলাদেশ জিতে যাচ্ছিল, সাকিব আল হাসান মাঠের বাইরে থেকে যেভাবে মানে মানে ব্যাট হাতে যেভাবে গড়ছে ওঠে, ওইভাবে গড়ছে উঠে দিল, সবাইকে সে নিয়ে আসছিল মাঠের থেকে বের করে, খেলতে হবে না, খেলা খেলবে না সে। ভারতের সামনে দাঁড়িয়ে যে এত, এই যে আমার মনে আছে ভারতেই বোধহয় খেলাটা হচ্ছিল, বা শ্রীলঙ্কা থেকে আমার মনে হয়। তো সেখানে দাঁড়িয়ে এটা করেছে। এবং সাকিব আল হাসান এমন একজন মানুষ, সে হচ্ছে পারফেক্ট ম্যান হু ক্যান ডিল বাংলাদেশের সাংবাদিকদের। ওনার চাইতে ভালো ডিল কেউ করতে পারে না। আমি কিন্তু কিছু বলি, ক্লাস করি আপনার সাথে। সেটা হচ্ছে, আপনি দেখবেন সাকিব আল হাসানকে পাপন সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, মানে ওনার ভাষায় বৈধ প্রেসিডেন্ট, আমরা তো অবৈধ, যখন পাপন সাহেব ছিলেন, যখন বৈধ ছিলেন, তখন কিন্তু তিনি আগের দিন ইশারা দিয়ে সাকিবের খবর আছে, সাকিব কেন তার প্লেয়ারদের পক্ষে আসলো। লোটাস কামাল সাহেবের পায়ের কাছে সাকিবকে বসে থাকতে দেখা গেছে না? দেখা গেছে, ছবিও আছে। এবং আমার যে নামটা বললেন প্লেয়ার, তিনি কিন্তু আশরাফুলকে ব্যাট দিয়ে মারতে গিয়েছিলেন খেলার মাঠে, এটা ছবিও আছে। ভাই সরি, আমি একটু অ্যাড করি, এর বোন, আপনার তামিম ইকবালের বোনের বিয়ে হয়েছে কার সাথে জানেন আপনি? না, আমি জানি না। সাবেক যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুকের মেয়ের সাথে। এবং যেভাবে শেখ হাসিনাকে আপনার দেওয়া হয়েছে, রিসিপশন দেওয়া হয়েছে, মনে হয়েছে যে একটা মানে আওয়ামী লীগের কোনো একটা সভা টভা, কাউন্সিল কিছু একটা হচ্ছে। তো ও তো ওর রক্তে আওয়ামী লীগ। এখন তাকে পৃষ্ঠপোষকতা করছে একটা গ্রুপ বাংলাদেশে, তারা কারা সেটাও আমাদের চিহ্নিত করতে হবে। কারণ আমাদের দীর্ঘমেয়াদী ক্রিকেট, দীর্ঘমেয়াদী আমি বলছি যে ড্রাগ এবং কিশোর গ্যাং, যেখানে বাংলাদেশের সোসাইটি অবক্ষয় হচ্ছে, ক্রিকেট একটা বড় ভূমিকা পালন করতে পারে দেশকে বাঁচানোর জন্য। তো আমি মনে করি যারা আমাদের এই মুহূর্তে ক্রিকেটের বিরোধিতা করছে, তাদের শুধু কন্টেন্ট তৈরি করা বা তাদের অবস্থান তৈরি করা বা পুরনো রেকর্ড গুলিকে ঢেকে রাখার জন্য, তারা অবশ্যই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এবং তাদেরকে আমি যতদিন আমি নিজে ডিফল্টার না হবো বা আমি ধরা পড়বো না, তাদেরকে আমি ততদিন ষড়যন্ত্রকারী বলবো। এবং তারা ক্রিকেটের বিরুদ্ধে, একটা দেশের পক্ষে না, বাংলাদেশের বিপক্ষে তারা ষড়যন্ত্র করছে। জি আসিফ ভাই, আমরা চাই যে সাকিব আল হাসানকে, আমার মনে হয় যদি সম্ভব হয়, আমি জানি না এটা সম্ভব হবে কিনা, যে তাকে আওয়ামী লীগে সে কোন পরিস্থিতিতে যোগ দিয়েছিলেন এবং তার এটার ব্যাপারে কোনো অনুশোচনা আছে কিনা, আমার মনে হয় এটার জন্য একটা
একটা সাধারণভাবে দেশবাসীর কাছে এইটুকু অনুশোচনার প্রকাশ করানোর সুযোগ আছে কিনা, এটা তাকে যুক্ত করার আগে করানো যায় কিনা, এটা একটু করলে আমার মনে হয় তার নিজের জন্য, মানুষের যে ভালোবাসা সে পায়, যাদেরটা পায় না এখনো তাদেরটাও আমার মনে হয় পেত। এটা একটু করা যায় কিনা এটা দেখবেন। আমরা খেলাধুলা নিয়ে সারাক্ষণ আমরা আলোচনা করেছি। আপনার আজকে বিশেষ একটা দিন। আপনার যেই মানে কি বলবো, যে ঝড় তোলা যে ক্যাসেট, অ্যালবাম। অ্যালবাম আপনার ও প্রিয়া তুমি কোথায়, তখন তো আমাদের ক্যাসেটের যুগ। আমরা ক্যাসেটের মধ্যে আপনার এই গান শুনেছি। গ্রামে আইসক্রিমের আইসক্রিম বিক্রি করতো, বাদাম বিক্রি করতো, সারা সব দিকে মাইকে বাজছে, মানুষের ঘরে বাজছে আপনার এই গান, চারিদিকে বাসে উঠলে এই গান বাজতো। তো এই যে গানটা আমি আমি আর কি দর্শকদের, আমার খুব ভাল লেগেছে। আপনার সাথে যেদিন আমার এখানে দেখা হয়েছিল, সেদিন এই বিষয়টা নিয়েই করছিলাম, শুনছিলাম। মানে মানুষের আমার মনে হয় এই জিনিসটা জানা দরকার। মানে আপনি এই যে গানটা করলেন, এইটা জানতেন কিনা যে এত বিখ্যাত হবে এটা? না, এটা আমি জানতাম না, বাট আমার যে ডিরেক্টর, যিনি ইথুন বাবু, যিনি কথা সুর সঙ্গীত করেছেন, তার খুব কনফিডেন্স ছিল হাই। আর আপনি জানেন যে ও প্রিয়া তুমি কোথায় যেদিন বের হয়, সেদিন মালিবাগে একটা ঘটনা ঘটেছিল। ডক্টর ইকবালের মিছিল থেকে গুলি হয়েছিল, 4 জন মারা গেছে ডিবি অফিসে। হ্যাঁ, হুম, খুব খেয়াল করবেন, কিন্তু তখন বিএনপি পাওয়ার আসেনি। এবং ওখানে লেদার লিটন নামে একটা লোক ছিল যে গুলি করছে। এবং পরবর্তীতে যুগান্তর নামে একটা পত্রিকায়, বাংলা মাত্র জন্মদিন হলো যুগান্তর আমার, ও প্রিয়ার জন্মদিন কিন্তু একই দিনে। তো হুম। যুগান্তর তখন ওই নিউজটা করে হেডলাইন করে হিট হয়ে গেল, কিন্তু আমার অ্যালবামটা ফ্লপ হয়ে গেল, বর্ষা, এই নানান রকম সমস্যা। বাট ইথুন বাবুর একটা কনফিডেন্স ছিল যে 4 মাস পরে গিয়ে হলো অ্যালবামটা মানুষের কাছে গেছে, এবং এই অ্যালবামটা আসলে একটা মিথের পর্যায়ে চলে গেছে। আমি মনে করি অ্যালবামটার উপর আমার কোনো দখল নাই। এটা হচ্ছে সম্পূর্ণভাবে যারা শ্রোতা, যারা গান শোনেন, আমার এখনো প্রিয় গান শোনেন, এটা একটা মিথের মতো হয়ে গেছে। এটা আমি চাইলেও এর সাথে ভালো কিছু করতে পারবো না। নতুন ভাবে ও প্রিয়া বা সবার বাংলাদেশের গানও তৈরি হবে না। এটা টোটালি বাংলাদেশের মানুষ বা বাংলা ভাষী মানুষ নিয়েছেন। আর আপনি যে অ্যাঙ্গেল থেকে আসছেন, আমি আসলে কোনোভাবে আশা করি না যে ও প্রিয়া তুমি কোথায় এত ব্লাস্ট হবে, কিংবা আজকে আমি আসিফ আকবর বা গায়ক কিংবা বিসিবি ডাইরেক্টর, এগুলো ছিল স্বপ্নের মতো। বাট এখন আমি আপনার সাথে কথা বলছি, এটা আমার জন্য অনেক আনন্দের। আমার দিন বদলে গেছে, আমার জীবনের বাক বদলে না, গেছে এক অ্যালবামের ওই কাছে। দিনের ইয়েটা একটু শুনতে চাই। মানে আপনি যেদিন হলো, আপনার যখন ক্যাসেটটা শুরু হলো, এরপরে আপনি চিন্তা করছিলেন যে চায়ের ইয়েতে আপনি কাজ করবেন, হ্যাঁ? মানে হ্যাঁ, হ্যাঁ। ক্রিকেটার হবেন না এটা হবেন, এই বিষয়গুলো একটু শুনতে চাই। মানে সমস্যা হচ্ছিল কি, আমার তো 2 ছেলে হয়ে গেছে, একটা 96, একটা 99-এ। হুম, তখন আমি বেকার, আমি মাস্টার্স কমপ্লিট করলাম, অনার্স কমপ্লিট করলাম। আমার আম্মা, যেহেতু আমরা একটা এডুকেটেড ফ্যামিলি, আমাদের সবাই জব আছে বা যার যার মতো কাজ করছে, কিন্তু আমি বেকার। আমি গান গাই, এখান থেকে 500 টাকা পাই, ওখান থেকে 2000 টাকা পাই। আমার সাউন্ড সিস্টেমের ব্যবসা ছিল, বলতে 3,500 টাকা ভাড়া পাইতাম, 5,000 টাকা ভাড়া পাইতাম, এটা দিয়ে আমার সংসার চলতো। কিন্তু আমার ফ্যামিলিটা মানতো না। আমার বলতে পারে কোয়ালিফাইড ছেলে। তখন আমার চাকরি হলো ফিনলে টি কোম্পানিতে। হুম, হ্যাঁ, ফিনলে চা কোম্পানিতে 16,000 টাকা বেতন। আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তখন ব্যাপারটা খারাপ ছিল না। কিন্তু আমার আম্মাকে আমি বলতাম, আম্মা, একটা বড় জাল ফেলছে দিঘির মধ্যে, মনে করো ধর্মসাগরে একটা বড় জাল ফেলাইছি, এটা জালের মধ্যে অনেক মাছ আসবে, কিন্তু এই জালটা টানতে তো সময় লাগে, মানুষ লাগে, আমাকে একটু সময় দিতে হবে। তারপরে তো সেই দিন আসলো, মহেন্দ্রাক্ষণ। এই অ্যালবাম গান গেলাম বিটিভিতে জুলাই মাসে, অ্যালবাম রিলিজ হলো গিয়ে জানুয়ারি মাসে। তাও কি, অ্যালবামটা রোজার ঈদে রিলিজ হওয়ার কথা, কিন্তু বড় বড় শিল্পীরা ছিলেন, জেন ভাই, বাচ্চু ভাই বা মনির খান ভাই, রুবেল ভাই, তাদের অ্যালবাম রিলিজ করলো, আমাকে বললো যে না, এই অ্যালবাম ছাড়া যাবে না। আমার তো মন ভেঙে গেছে। কি করবো, তো অ্যালবামটা ছাড়লো 2 ঈদের মাঝখানে, এই 30 জানুয়ারি ঢাকার বাইরে, ঢাকায় 31 জানুয়ারি। তো সবকিছু মিলিয়ে আহ আমি একটু, আমি কখনো হতাশ হই না, কিন্তু মন খারাপ হয়ে গেছিল যে আমার হয়তো আর ক্রিকেটটা, মানে গানটা গাওয়া হলো না। আমাকে মনে হয় আবার চাকরিতে যেতে হবে। যে একটা স্বপ্ন দেখছিলাম, আমি একটু উচ্চাভিলাষী না, কিন্তু উচ্চাকাঙ্ক্ষা আমার থাকে। একটা ভালো কিছু করতে পারলে, ভালো জায়গায় যেতে পারলে ভালো কিছু করা যাবে। ক্ষমতা আসবে, প্রভাব আসবে, মানুষ কথা শুনবে, আমি আমার এথিক্যাল ইস্যুগুলো আমি শেয়ার করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। তো ওই সময়ের ব্যাপারটা ছিল এরকম যে আমার সন্তান 2টা। ও প্রিয়া তুমি কোথায় আসা পরে মনে হচ্ছে আমার সন্তান আরেকটা। আমাকে গায়ক পিয়াল হাসান ফোন দিলেন, আসিফ তোমার অ্যালবাম রিলিজ হয়েছে। তখন আমি কুমিল্লায়। হুম, আমি আমার বাসা থেকে একটা দৌড় দিয়ে, আমাদের জিলা স্কুলের সামনে অডিও জিপসি আছে, আমাদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল। আমরা ক্যাসেট বিক্রি করতাম, অ্যালবাম বিক্রি করতাম দোকানে, অডিও জিপসি। তখন আমি দৌড়ে সেখানে যাই এবং আমার বন্ধু বান্ধব সবাইকে বলে, আয় আমার অ্যালবাম বেরিয়েছে। তারপরে তো আবার আরেক ঝামেলা, অ্যালবাম চলে না। তারপরে গিয়ে ভ্যালেন্টাইন্স পার হয়ে, কোরবানি পার হয়ে, বন্যা পার হয়ে, 3-4 মাসের মাথায় ইথুন বাবু এই যে মলমের দোকানে
এই দোকানে সেই দোকানে গান টান বাজায়, মোটামুটি লটারির দোকানে বাজায়, গানটাকে একটা পর্যায়ে নিয়ে আসছে এবং পরবর্তী ইতিহাস তো আমরা জানি। আপনার সামনে আমি না সেটাই। আচ্ছা ভাই, আমি আমি তখন মানে আমাদের সময়টাতে যদি আপনার আপনার কি পরিমাণে ফ্যান আমি ছিলাম, আমার বন্ধু আপনার বান্ধবী তো যারা। প্রিয় গান আমি যতটুকু জানি, আপনার আবার যে শেয়ারানি ছিল নিউ ইয়র্কে, আজকে তো সবসময় তো প্রশ্ন করেন মানুষদেরকে, আপনি আপনার আপনার নিয়ে মানুষের ভয় আছে, আপনি এখনো মাঝে মাঝে গানটা একটু গেয়ে শোনান, মানুষ যেন জানতে পারে গানটা কতটুকু ফ্যান আপনি ছিলেন এবং আপনি কেমন গান। ওইটা ওইটা আমার দিয়ে সম্ভব না ভাই, ওইটা ট্রাই গাইতে করেন, গেলে। সাথে আমি আছি, যেহেতু অপ্রিয়ার জন্মদিন, একটা 25 বছর একটা সেলিব্রেশন তো লাগবেই, আপনিই করেন। ওইটা ওইটা আমার দিয়ে জীবনে সম্ভব না, আমি পারবো না ভাই, সরি এটা। তাহলে আমি আর গেয়ে দিই আমার ফ্যান্সদের জন্য, জি জি আমি গেয়ে জি। দিই একটু, যেহেতু এটা অন্য প্রোগ্রাম, তারপরেও আমি, যেহেতু আজকে একটা বিশাল দিন, আমার আমার আনন্দের দিন, একটা প্রতিষ্ঠার দিন, আমি গাই, ওপ্রিয়াটাই গাই, সাধারণত গাইতে চাই না, ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি তো এগুলো চলে না এখন, তারপর গাই। মিথুন বাবুর কথা সুর সঙ্গীত, প্রোডাকশন, সাউন্ড টেক, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? থ্যাংক ইউ। না ধন্যবাদ আসিফ ভাই। আমরা অনুষ্ঠানের শেষ দিকে একটা বিষয় বলে তারপরে দর্শকদের কাছ থেকে বিদায় নেই। আমি দুইটা একটা ইয়ে থেকে, আইডি থেকে বেশ কয়েকটা কমেন্ট আমার চোখে পড়েছে। আমি মাঝে মধ্যে কমেন্টে যখন যাই তখন কিছু কমেন্ট পড়ি। তো সেখানে লেখা আছে যে ২ পাকিস্তানি, হ্যাঁ? একটা একটা ইয়ে থেকে লিখেছে। আপনাকেও নিশ্চয়ই এখন ইন্ডিয়ান বিভিন্ন নাম্বার-টাম্বার থেকে হুমকি-টুমকি দিচ্ছে। ফেসবুকেও আমরা দেখেছি আপনার ছবি দিয়ে তারপরে আপনাকে দেখে নেওয়া হবে, এই সেই আপনার নাজমুল ভাইয়ের আ আরো ২-১ জনের ছবি দিয়ে এগুলো করেছে। তো আমি একটা জিনিস, আমার এই শ্রদ্ধেয় ভাইদের, ওনারা এখন আসলে ইন্ডিয়াতে ফেন্সিডিল-টেনসিল খেয়ে তারপরে খুব মানবেতর জীবনযাপন করেন। ওনাদের অনেক শোক আছে, যে কারণে আওয়ামী লীগকে নিয়ে এখন খুব বেশি কিছু বলি না। বাট এইটুক জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে ভাই, আপনাদের আ যিনি নেত্রী তিনি কিন্তু এখন ইন্ডিয়াতে আছেন। তারপরে ওইদিকে মোদিরও কিন্তু বিয়ে-শাদী হয় নাই। তো আমরা কিন্তু কেউ পাকিস্তানে যাইনি ভাই। আপনারা কিন্তু ইন্ডিয়াতে আপনাদের নেত্রী আছে, ওইদিকে খোঁজ খবর রাখেন। আমার মনে হয় দেশে আসিফ আকবর কি করলো, বিসিবি কি করলো, ইলিয়াস হুসাইন কি করলো, এইসব দিকে খোঁজ খবর রাখার আপনাদের দরকার নেই। আপনারা এই দেশে মোটামুটি কালো তালিকাভুক্ত। আপনারা যদি ওই রিফাইন হয়ে আসতে চান, হয় বিএনপির ঘাড়ে চড়ে আসতে হবে অথবা জামাতের ঘাড়ে চড়ে আসতে হবে। হাসিনাকে নিয়ে তারপরে দলবল নিয়ে বাংলাদেশে রাজনীতি করবেন, নির্বাচন করবেন, সেই দিন কোনদিন আসবে না। এই দেশের ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের মানুষ যেভাবে সম্পৃক্ত হয়েছে, সেটার ক্রেডিট ভারতের। ভারত যদি আমাদের সাথে এই আচরণ না করতো, আজকে আসিফ আকবর, আজকে আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল হুসাইন, তিনাদের পিছনে মানুষ এইভাবে ছুটতো না। আমি নিজেও আজকে এই বিষয় এটা নিয়ে কথা বলার জন্য এত আগ্রহ বোধ করতাম না। আমার নিজের অন্তর থেকে আসিফ ভাই, আপনারা বোর্ডে যারা আছেন সবার প্রতি আমার খুব কৃতজ্ঞতা, ভালোবাসা, যে আমরা অবশ্যই আমাদের কিছু ক্ষতি তো হয়তো হবেই। আমরা একটা বিশ্বকাপ খেলতে পারি নাই। কিছু প্লেয়ারের মন খারাপ হয়েছে। ইভেন্ট আসলে 2 বছর পর পর হয় এটা। হুম, এটা আচ্ছা, আমার শুধু কোন প্লেয়ার যদি আহত হয়ে যায়, তখন আপনি কাকে উত্তরটা দেবে, এই দায়িত্ব কে নেবে? কমেন্ট বক্সের লোকজন নেবে হুম, নাকি? আচ্ছা, এই ট্যাগ ট্যাগ তো পুরনো বাণিজ্য। তো আমার ট্যাগ একবার ইন্ডিয়ান দেয়, একবার আমেরিকান, যাই দেখ, আমি আমার কথা বলা বন্ধ রাখবো না। এবং এই বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বর্তমান বোর্ড, এখন তো একজন চলে গেছেন আমাদের ইশতিয়াক সাদেক, খুব দারুণ মানুষ, চৌকুশ মানুষ ছিলেন, কিন্তু ওনার বাবা খুব অসুস্থ, উনি প্রায় 1.5 মাস বোর্ডে আসতে পারেননি। তো হুম। এগুলো নিয়ে 3জন ডাইরেক্টর পদত্যাগ করছে, আরো ডাইরেক্টর পদত্যাগ করবে, এগুলো বলা হচ্ছে। আমি একটা কথা বলে আপনাকে ইলিয়াস ভাই, আজকে আপনার মাধ্যমে, স্পেশাল এডিশনের মাধ্যমে মানুষকে বলতে চাই, আমরা এই বিসিবির এই বোর্ডটা বাংলাদেশের শেষ বোর্ড ইনশাল্লাহ, যেটা আমরা বাংলাদেশ ক্রিকেট না শুধু, আমরা বাংলাদেশের ডিসিপ্লিন নিয়ে কাজ করছি। এবং এই বোর্ড ব্যর্থ যদি হয় বা কোন রকম রাজনৈতিক দমন পীড়নে যদি এই বোর্ড কাজ করতে না পারে, বাংলাদেশের ক্রিকেটটা আসলে ঝুঁকির মধ্যে থাকবে। কারণ আমরা যেটা করছি সেটা হচ্ছে সিইও হিসেবে কাজ করছি, এখানে ম্যানেজ করছি। এবং সব বললাম না আপনাকে যে আমাদের ভিশন ট্রিপল সেঞ্চুরি, বিশ্বাস, ট্রিপল সেঞ্চুরি ভিশন, বিশ্বাস, পারফরমেন্স, দেশ সর্বত্র পৌঁছানো, জুয়া থেকে ক্রিকেটকে সুরক্ষা করা, উচ্চমানের পারফরমেন্স নিশ্চিত করা, সংযোগ গড়ে তোলা, উন্নয়ন করা, এবং বিসিবিকে বিশ্বমানের একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করা, যার মেরুদণ্ড থাকবে, যে মেরুদণ্ড নিয়ে সিদ্ধান্ত নেবে, যার ঘাড়ের শির দ্বারা সিদ্ধ থাকবে, এবং
বাংলাদেশের পক্ষে কথা বলবে সবসময় ইনশাআল্লাহ। না, না, আমরা এই খেলার মধ্যেও দেখলাম তো যে আমাদেরকে এই যে মানে কৃত্রিমভাবে পাকিস্তানের সাথে যে সংকট তৈরি করে রাখা হয়েছে এসব বলে আজকে গত পরশুদিন পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হয়েছে 14 বছর পরে। আমি বাংলাদেশের সবার কাছে বলব ভাই পাকিস্তানের সাথে আমাদের পাকিস্তান কি পাবে সেটা না, আমরা কি পাবো আমরা সেটা দেখব। পাকিস্তানের থেকে আমরা অনেক সেখানে প্রচুর পর্যটন কেন্দ্র আছে, তাদের অনেক ওয়ার্ল্ড ক্লাস কিছু হসপিটাল আছে, সেখানে আমরা অল্টারনেটিভ ট্রিটমেন্ট নিতে যাইতে পারি। তাদের ওইখানে তাদের পোশাক, তাদের প্রসাধনী এগুলোর ব্যাপক চাহিদা আছে আমাদের বাজার। আমরা ব্যবসা বাণিজ্য করতে, আপনি ঘুরতে যাইতে চাইলে পাকিস্তানে আপনি ইউটিউবে সার্চ দেন, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এটা ইউরোপ কিনা এটা বোঝা যায় না, এত সুন্দর সুন্দর জায়গা আছে। আমাদেরকে শুধু বুঝিয়ে রাখা হয়েছে পাকিস্তানে কিছু মসজিদ আছে, কিছু বোমা আছে, আর মানুষজন হাত পা ইয়া করে তারপরে পড়ে আছে, এটাই শুধু পাকিস্তান। এটাই শুধু পাকিস্তান না, পাকিস্তান অনেক সুন্দর। বাট আমার কথা হলো পাকিস্তান কি আমার জানার দরকার নাই। পাকিস্তানের সাথে বাংলাদেশ এই কিয়ামত পর্যন্ত কোনোদিন এক হবে না, বাট আমার প্রয়োজনে তাকে ব্যবহার করতে হবে। আজকে পাকিস্তান ভারত আমাদের কোনো হুমকি দেয়, এই হাসিনা যাওয়ার পরেও ভারত যখন এদিক থেকে ওদিক থেকে হুমকি দিচ্ছিল, তখন পাকিস্তানের একজন মন্ত্রী বলেছে যে আমার নিউক্লিয়ার তোমার নিউক্লিয়ার, তোমার যে কোনো সমস্যা আমি আছি। আজকে সেটা প্রমাণ করেছে যখন বিসিবি বোর্ড সারা ওয়ার্ল্ডের কাছে চাপে ছিল, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড আপনাদের পাশে ছিল, আসিফ ভাই, ছিল না? তারা বলেছে যে আমি 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 আরেকটা যে বিশ্বাস করি ভাই, সেটা হচ্ছে দুইটা অ্যাটম বোমা মারার পর হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা জাপান ভালো ফ্রেন্ড, চীন জাপান ভালো বন্ধু, হ্যাঁ, কোরিয়া জাপান এরা কিন্তু যুদ্ধে ছিল, ভিয়েতনাম, এরকম পৃথিবীর ইতিহাস আছে। আপনি কি এই যে পুরোনো গল্পগুলি খাওয়ায় জাতিকে কতদিন আপনি আফিমের মধ্যে রাখবেন? যেভাবে ইংল্যান্ড হংকংকে 100 বছর আফিম ওয়ার বলে এটাকে, যে চায়নার সাথে ব্রিটিশদের যে আফিম ওয়ার ছিল 100 বছর, কিন্তু হংকং ইংল্যান্ডের আন্ডারে ছিল। সেই ইংল্যান্ডের আন্ডারে হংকং মুক্ত হওয়ার পরে এখন চীনের সাথে যুক্ত হয়েছে। চীন কিন্তু তাদেরকে আলাদা ফ্যাসিলিটি দিয়ে রেখেছে এবং বিকল্প হংকং তৈরি করেছে পাশাপাশি সেঙ্গেনকে। তো সুতরাং ব্যবসা বাণিজ্য এখন ইন্ডিয়া থেকে যদি পেঁয়াজ আমরা তো টাকা দিয়ে কিনে আনি, আমরা তো ফাও আনতেছি না, বরং বেশি দামেই কিনে আনি, এবং অনেক সময় পচা জিনিসও কিনে আনি, অনেক আমরা কিছু বলতে পারি না। করিডোর বা ট্রানজিট, এগুলো অনেক ইস্যু আছে যেগুলো আমাদের বন্দর ব্যবহার, বিদ্যুৎ যে দুর্নীতি, বিদ্যুতের এটা এই চুক্তি যে অসম চুক্তি হয়েছে, এখানে দুর্নীতি করা হয়েছে। এখানে বলার লোক নেই কেন? শুধুমাত্র ক্রিকেট নিয়ে আপনি আরো তো বিষয় আছে, আপনি কথা বলেন। আমি তো নানান বিষয় নিয়ে কথা বলি। আমি তো একটা মেয়ে, ছোট মেয়ে, আমি ফেলানিকে নিয়ে কথা বলবো, আমি বর্ডার কিলিং নিয়ে কথা বলি, যেটা আমার দেশের জন্য আমি কথা বলি, আমি কারো বিরুদ্ধে বলছি না। আমি একজন বাংলাদেশের মানুষ, আমি দেশপ্রেমিক মানুষ হতে চাই, আমি আমার দেশের পক্ষে কথা বলি। এই কথাটা যদি কোনো দেশের বিপক্ষে যায়, সেটা তো আমার দোষ না। আমি তো ইন্ডিয়াতে গানও গেয়েছি, আমি এবং 5ই আগস্টের পরে আমি ইন্ডিয়া যাইনি, আমার ভিসাও নাই, এবং আমাদের বাংলাদেশের জন্য ভিসা বন্ধ। কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু মুস্তাফিজও আইপিএল খেলেছে, জেমস ভাইও কলকাতা কনসার্ট করেছে, সাকিব খানও কিন্তু সিনেমা শুটিং করেছে। দোষ হইলো আমার, এই হলো ঘটনা। এটা আমি মনে না নিয়ে মেনে নিয়েছি, এবং যখন যেটা যুক্ত তখন সেটা বলা হচ্ছে আমার স্বভাব এবং আমার কাজ। কে কি বললো, কে হুমকি দিল, এগুলো নিয়ে আসিফ আপনাকে নড়ানো যাবে না, কারণ 25 বছর ধরে আমি এগুলো শুনছি, শুনেই যাচ্ছি, এখনো শুনছি, আমি অভ্যস্ত, ভালো লাগে, খুব ভালো লাগে। এই দেশের মানুষের এগুলো বলে আর এখন লাভ নাই, কারণ এই দেশের মানুষ জানে যে কিছু হইলেই ওনারা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করে, আর স্বামী স্ত্রী তখন চলেই গিয়েছে সেখানে, ওনারা ওইখানেই, ওইটাই ওদের জায়গা। দেলোয়ার হোসেন সাইদি থেকে বলা শুরু করেছে যে ওইটা হচ্ছে ওদের মামা বাড়ি, দাদা বাড়ি, এবং অনেকে বলে থাকেন শেখ মুজিবের আসল বাবার বাড়িও সেইটা। তো তারা ওইখানে থাকেন, তারা কিছু হইলে ওইখানেই যান। কিন্তু সমস্যা হইলো আমরা সব নাকি হইলে গিয়ে এই দেশের মানুষ খালি আওয়ামী লীগের বিরোধিতা করলে সব পাকিস্তানের জীবনেও কোনোদিন যায়নি। তা পাকিস্তান যদি আমি কখনো পাকিস্তান যাইনি আসলে, আমি জানিও না খুব একটা। 99.9% মানুষ জীবনে মানে হয়তো ঘুরতে এখন যাবে মানুষ, যেহেতু সপ্তাহে 2 দিন, শনিবার বৃহস্পতিবার 2 দিন তারা ফ্লাইট চালু করেছে। প্রথম ফ্লাইট আপনার টিকিট ছাড়ার 1 ঘন্টার মধ্যে সব টিকিট শেষ। দ্বিতীয় ফ্লাইটের টিকিটও শেষ হয়ে গিয়েছে। মানুষ এখন ঘুরতে যাবে, মানুষ কাজে যাবে। কিন্তু কথা হলো যে আপনি যে এটারে মানে সেই 71-এর বেচে তারপরে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে এই জন্য, তো আমেরিকা তো পাকিস্তানের পক্ষে ছিল তখন, আমেরিকা যান কেন? হ্যাঁ, আমেরিকারও বাদ দেন, সপ্তম নম্বর পাঠালো না আমাদের এখানে, তারপর চায়না ছিল না আমাদের সাথে, তো চায়নার সাথে বন্ধুত্ব হইলো আমাদের, তাই না? এখন বড় শেখ মুজিব যেদিন মারা যায় তার পরের দিন আমাদের স্বীকৃতি দিয়েছেন। এক্স্যাক্টলি। তো এখন আমরা আসলে এদের জুজু, আমরা ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম, ইংলিশ রাইম, এটা মনে নেই, কিন্তু ওখানে জুজুর ভয় ছিল। এটা দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখা হয়েছে যে ওখানে ভালো, ওটা ভালো, পাশেরটা ভালো, তার পাশেরটা ভালো না। তো এগুলো আসলে পররাষ্ট্র নীতি বা আমাদের বিজনেস নীতি যেগুলো আছে, সেগুলোর সাথে আসলে আমাদের দুই রাষ্ট্রের সম্পর্ক হওয়া উচিত
জনগণের কল্যাণে, দুই দেশের মানুষের কল্যাণে, কিন্তু এখান থেকে হচ্ছে ওয়ান সাইডেড। এবং বাংলাদেশের শত শত খুনি, লুটেরা, দুর্নীতিবাজ সব ওখানে গিয়ে আস্তানা গেড়ে আসছে। তার মানে কি? তারা কারা? তারা হচ্ছে ওই দেশের একটা রাজনৈতিক দল যারা বাংলাদেশে পারফর্ম করতে, এখন তারা পলাই গেছে, তাদের জায়গায় শেষ, প্রবলেম সলভ। না আসিফ ভাই, বিষয়টা খালি ওইটাই না। ধরেন আপনার এই যে ক্রিকেট নিয়ে যেটা হলো, আপনি দেখেন মানে বাংলাদেশের মিডিয়াটা এমন ভাবে তৈরি করা হয়েছে, এটা তো সেই 1971 সালের পর থেকে ওদের হাত দিয়ে তো তৈরি। মানে হ্যাঁ, হ্যাঁ, ওদের বিরুদ্ধে কিছু গেলে এটা এটা কিন্তু কৃত্রিম ভাবে তৈরি করা সংকট। হ্যাঁ, সুশীল, সুশীল, ওই যে সুশীল, যাদেরকে চুতিয়াশীল বলা হয় আর কি, ওইটা সুশীল গোষ্ঠী তারা তৈরি করছে। তারা মানুষ মেরে ফেললে কোনো বিশ্বজিৎকে কোপায়া প্রকাশ্যে খুন করলে কোনো সমস্যা হয় না, তারা ফেলানির কোনো প্রতিবাদ করবে না। তারা একটা টিপ নিয়ে দেশটা হুঙ্কার শুরু করে দিছে, একটা নাটক তৈরি করেছে যেখানে গরুর মাংস আমরা খাওয়ার আসলে জন্য মানুষ মারা হয়, সেটা নিয়ে কোনোদিন প্রথম আলোয় নিউজ গিয়েছে? এইখানে এই যে একজন প্রিয়া গোপ, জমিনের যে বিরুদ্ধে প্রিয়া গোপ, আপনার প্রিয়া গোপ যে মারা গেল নারায়ণগঞ্জ, ছাদের উপরে মেয়েটা ছোট 5 বছরের, সেটা নিয়ে কোনো কথা কিন্তু নাই, কোনো ছবি ছাপে না কিন্তু। তো এগুলোর থেকে নতুন জেনারেশন বেড়ে আসছে। নতুন জেনারেশন তাদের দেশকে, আসলে তাদের বয়স ছোট এবং তারা ভবিষ্যৎ দেশটা চালাবে, তারা তাদের ন্যায্য হিসাব বুঝে নিচ্ছে, এবং এটা আমাদেরকে আশাবাদী করে সবসময়। না, অবশ্যই ভারতের ব্যাপারে বাংলাদেশের মানুষের এখন যে অবস্থান, এই অবস্থান ইনশাল্লাহ সারা জীবন থাকবে। যারা ভারতের সাথে সম্পৃক্ত হইতে চায়, যারা ভারতের কোনো ঘটনা হইলে, ভারত মানে কিছু হইলে ওরা একটা তৈরি করে। ধরেন এই যে এখন আপনি খেলতে যাবেন না, বিশাল কিছু হয়ে যাবে, মানে বোঝাচ্ছে যে আমাদের দেশের জন্যই কাজ করছে, কিন্তু কাজটা করছে আসলে ভারতের জন্য। এইটাই করেছে সেই 71-এর পর থেকে সব সময়। আপনি দেখেন না আমাদের এই যে পাকিস্তানের সাথে যে সংকট, আপনি তার কাছ থেকে পেঁয়াজ কিনেন কেন? পেঁয়াজ পাকিস্তানের নাই, যদি আমি চিপ রেটে পাই তার চাইতে, তাহলে আপনার হুম। বেটার অপশন আমি কেন অ্যাকসেপ্ট করবো না? আমি চীন থেকে কেন অবশ্যই নিবো করবো। না? আমি কম্বোডিয়া থেকে কেন আমি নিবো যদি না? আমি যদি গম আনতে ব্রাজিল যেতে পারি, আমার হ্যাঁ, পেঁয়াজ আনতে আমি আমি তুরস্ক যাবো না কেন? আমার দরকার, আমার মানুষের দরকার ন্যায্য মূল্য বা দ্রব্য মূল্য স্থিতিশীল রাখা, সাপ্লাই চেইন অন রাখা, মানুষ যেন কষ্ট না করে। সামনে রোজা আসছে, গত রোজায় সহনশীল ছিল, এই রোজায় কি হয় আল্লাহ জানে। তো আমাদের কথা হচ্ছে এই যে পারস্পরিক সম্পর্কের পররাষ্ট্রনীতি, নতজানু পররাষ্ট্রনীতি নয়, সবার সাথে বন্ধুত্ব, কারো আনুগত্য বা কারো নিচে থাকে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতি না। তো আমাদের পররাষ্ট্রনীতি মাথায় রাখলে আমাদের জাতীয়তাবোধ, আমাদের দেশপ্রেম একই সূত্রে গাঁথা। আমরা সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশ নিয়ে ভাবছি, এবং তরুণ প্রজন্মের মধ্যে এটা একটা স্ফুলিঙ্গের মতো এটা ছড়িয়ে পড়েছে। আমি বিশ্বাস করি এখন আর ট্যাগ দিয়ে অপপ্রচার করে, কারো তাবেদারি করে, দালালি করে বাংলাদেশের মানুষকে আটকে রাখা সম্ভব না। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের সলিড পারফর্মার যারা, আমাদের যারা ভালো দেশের জন্য, তাদেরকে সম্মান দিতে হবে। দেশের সম্মান নেই। আপনি যদি সাকিবকে আজকে সম্মান না দিতে পারি, সেটা বাংলাদেশের ব্যর্থতা। সাকিবের কি আইনগত ইস্যুগুলো সেটা সরকার দেখবে, কিন্তু প্লেয়ার সাকিব তো বাংলাদেশ অপরিহার্য। এবং বাংলাদেশের ক্রিকেটটার জন্য সাকিব হচ্ছে একটা রত্ন, নট ফর সে খেলবে এটার জন্য না, সে ভবিষ্যতে হয়তো বোর্ড প্রেসিডেন্ট হতে পারে, ভবিষ্যতে সে ক্রিকেটের যে অবদানগুলি, ইন্টারন্যাশনাল ক্রিকেট ডিপ্লোমেসি আছে, সাকিব একটা ভালো ভূমিকা রাখতে পারবে। যার একটা বোল্ড ক্যারেক্টার আছে, যে কথা বলতে পারে। সাকিব আল হাসান মানে আলাদা একটা ব্র্যান্ড, সে সত্যি কথা বলতে পারে এবং প্রতিবাদ কই। তখন তো সাকিবকে যখন পায়ের নিচে বসে থাকে, পাপন যখন তার ফিক্সিং নিয়ে একটা একটা টেলিফোনের কারণে তাকে 1 বছর নিষেধাজ্ঞা দিল, কই তখন তো প্লেয়াররা সাকিবের পক্ষে আসে নাই, আসেনি তো? কেন আসে নাই সাকিবের পক্ষে? এটা প্রশ্ন না এগুলি? এটা প্রশ্ন। সাকিবকে কেন আসে না? তার মানে কারো পকেট কমেডিতে চলছে, কারো প্রভাবে চলছে, কারো নির্দেশনা চলছে, আশা দেখানো হয়েছে ভবিষ্যতে আমি মন্ত্রী হব কিংবা ভবিষ্যতে বিসিবি প্রেসিডেন্ট হবো, তোর আমার সাথে থাক। এগুলো এখন পোলা বানো বুঝে, যারা ছোট ছোট অনলাইন অনলাইন চালায় না। আর এখানে কিছু ওই ভারতীয় মিডিয়া এখানে বাংলাদেশে আছে, যেটা তারা ওখানে ওখানকার বেতন আর বাংলাদেশে ওদের পারপাস সার্ভ করে, এদেরকেও চিহ্নিত করা হয়েছে। এবং বেসিক্যালি এই যে স্টেডিয়ামে যে পরিবেশটা নষ্ট হয়, সেটা ওদের একটা বিরাট ভূমিকা থাকে। বুলবুল ভাই পালিয়ে গেছে, এটা ওরাই এই প্রপাগান্ডাগুলি করে।